ডিয়ার ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। আজকে আমরা নতুন আরেকটি আলোচনায় অংশগ্রহণ করছি এবং আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সুদূর ইউএসএ থেকে বিশিষ্ট এপিডেমিওলজিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ। এবং তিনি ওয়ালাইকুম আসসালাম। এবং তিনি দীর্ঘদিন বাংলাদেশে জন্মগ্রহণ এবং উচ্চশিক্ষা নেওয়ার পরে ইউএসএ তে রয়েছেন এবং সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে পাবলিক হেলথ বিষয়ে কনসালটেন্ট অ্যাজ ওয়েল এজ একাডেমিক অ্যান্ড অ্যাপ্লাইড বোথ এরিয়াতে তার কন্ট্রিবিউশন রয়েছে এবং তিনি এই মুহূর্তে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আমরা খুবই কৃতজ্ঞ জনাব আব্দুল্লাহ মাহমুদের প্রতি যে উনি সময় করে আমাদের সাথে কথা বলছেন এবং খুব সংক্ষিপ্ত আকারে তার সম্পর্কে বলতে গেলে যে তিনি একজন একাডেমিশিয়ান অ্যাজ ওয়েল এজ হিউম্যানিটেরিয়ান রেসপন্স এরিয়াতে কাজ করে থাকেন গ্লোবাল একটি প্রতিষ্ঠানে এবং এই মুহূর্তে তিনি নাহার নামক একটি গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনে কাজ করছেন। আমাদের এইখানে আরো একটু যে বিষয়টি বলার, একই সাথে তিনি বর্তমানে পড়াশোনার মধ্যেও রয়েছেন এবং তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলে এই মুহূর্তে উচ্চতর শিক্ষায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। জনাব আব্দুল্লাহ মাহমুদ, আপনাকে ধন্যবাদ সময় করে আমাদের সাথে অংশ নেবার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে অ্যাজ এ এপিডেমিওলজিস্ট আমরা মাস পিপুলের কাছে যখন আপনাকে নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি কিংবা পাবলিক হেলথ ইস্যু নিয়ে আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় আসবে, অনেকের কাছেই এই বিষয়টি খুব ক্লিয়ার না। আমাদের কান্ট্রি কনটেক্সটে এপিডেমিওলজিস্ট বিষয়টি ডাক্তার বলতে যেভাবে বোঝে এই বিষয়টি, আপনি যদি শুরুটা করেন ওইভাবে আসলে হেলথ ম্যানেজমেন্টে আসলে এপিডেমিওলজিস্ট বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং সে বিষয়টার পরিধি বা কতটা, জনাব মাহমুদ। জি, থ্যাংক ইউ ডক্টর আমরুর রহমান। আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আসলে এপিডেমিওলজিস্ট এই স্পেশালাইজেশনটা কি এবং এটা আসলে এটার ডেপ অফ আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে একটু আমাদের ডেইলি জানা দরকার। তো এটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট না এবং বাংলাদেশের ডাক্তারদের ক্ষেত্রেও শুধু না, এটা শুধু আমেরিকাতেও যারা এখানে ডাক্তার মেডিকেল প্র্যাকটিশনার যারা আছেন তারাও আসলে ক্লিয়ার না যে এপিডেমিওলজিস্ট যারা আছেন এরা আসলে কি করেন, এদের আসলে জব ডেসক্রিপশনটা কি। তো একটু আমি সময় নিয়ে বলি যেহেতু জিনিসটা খুবই সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি। সো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেরকম মেডিসিন ডাক্তারি ক্ষেত্রে যেরকম মেডিসিন, সার্জারি, গাইনি, আপনার পেডিট্রিশিয়ান, আমরা এটা সবাই জানি যে এই স্পেশালাইজেশন গুলো। এরই ভিতরে একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হলো পাবলিক হেলথ, যেটা অ্যাকচুয়ালি প্রিভেন্টিভ হেলথ নামে পরিচিত। তো এর ভিতরে আরো পাবলিক হেলথের মাস্টার অফ পাবলিক হেলথ, যেটা আমি আমার এমবিবিএস করার পরে যেটা আমি করেছি, সেটা মাস্টার অফ পাবলিক হেলথের ভিতরেও আরো স্পেশালাইজেশন আছেন, যেটা হেলথ ম্যানেজমেন্ট আছে, হেলথ প্রমোশন আছে এবং সাথে এপিডেমিওলজি আছে। এপিডেমিওলজিটাও একটা স্পেশালাইজেশন। আমরা যেরকম এমবিবিএস এর ভিতরে যেরকম স্পেশালাইজেশন আছে, ঠিক এরকম পাবলিক হেলথের ভিতরেও আবার মোর স্পেশালাইজড ইন এপিডেমিওলজি। এখন এপিডেমিওলজিস্টটা করেটা কি? এইটা স্পেশালি আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, যেটা আমাদের এই বর্তমানে অথবা ভেরি রিসেন্ট যেটা শেষ হয়ে গেল করোনা ভাইরাসের নিয়ে। জাস্ট এক্সাম্পল হিসাবে এই যে করোনা ভাইরাস 2020 থেকে হোল ওয়ার্ল্ডের এই যে আলোড়ন সৃষ্টি করে গেল এবং কিপ কন্টিনিউ এখনো আছেন। এখন এই করোনা ভাইরাসটাকে যখন আমেরিকাতে যখন চায়না থেকে এন্ট্রেন্স করলো, প্রথমে জাস্ট আমি আমেরিকার ভিউতে বলছি যে প্রথমে ক্যালিফোর্নিয়াতে আসলো একটা, তখন আমি জাস্ট বাংলাদেশ থেকে 2020 থেকে আমি এয়ারপোর্টে আসতেছিলাম। এখন আমেরিকাতে একটা করোনা ভাইরাস পেশেন্ট যখন আমরা আইডেন্টিফাইড হলো,
এবং নাও হোল ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ডেথ রেট হলো আমেরিকাতে। এখন এই করোনা ভাইরাসটার যে কে এইটা নিয়ে অ্যানালাইসিস করলো, কে এটা রিপোর্টিং করতেছে আমাদের কাছে, কে অনলাইনে আমাদেরকে ডাটাগুলো দিচ্ছে, কে আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে দিচ্ছে, কে আমাদেরকে এই ভ্যাকসিন তৈরি করলো আমাদের উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম, কে প্রোটোকল তৈরি করলো, এবং কে এই ভাইরাস গুলোকে মনিটরিং করতেছে এভরি ডে, যে ইনফেকশন রেট বাড়তেছে কি কমতেছে, সামওয়ান হ্যাজ টু ডু দ্যাট। এখন ডাক্তার বিং এ ডাক্তারিং প্রফেশনে খেটে তো সম্ভব না যে তারা আমি যখন প্র্যাকটিস করতাম অথবা আমি এখন এটা রিসার্চ নিয়ে আসছি, তো এটা বলা যায় মেডিকেল রিসার্চ, বাট ইট মোর দেন মেডিকেল রিসার্চ। অর্থাৎ যখন একজন সায়েন্টিস্ট একটা ভ্যাকসিন তৈরি করে বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, এখন সেই ভ্যাকসিনটা তৈরি করার পরে অ্যাপ্রুভ করবে কে? somebody has to approve. এপিডেমিওলজিস্ট যারা আছে, যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড এপিডেমিওলজিস্ট, তারা ওই ভ্যাকসিনটাকে অ্যাপ্রুভ করবে। এবং প্রথম কথা হলো যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলে, যদি ভাইরাস পাওয়া যায়, কোনো ডাক্তার যদি যে কোনো এরিয়া থেকে যদি রিপোর্ট করে যে অ্যাবনর্মাল সিমটম নিয়ে আমার কাছে একটা পেশেন্ট আসছে, সে রিপোর্ট করলো এপিডেমিওলজিস্টের কাছে, তখন একটা টিম যাবে, সেই টিম যে ওই এরিয়াতে প্রয়োজনে সে যদি সিভিয়ারিটি থাকে করবে, যদি সেখানে এন্ডেমিক অবস্থাতে থাকে কমিউনিটির ভিতরে এন্ডেমিক, তখন সেটাতে ইনভেস্টিগেশন করবে যে আসলে কোন ভাইরাস, সিভিয়ারিটি কেমন, কি অবস্থা, কিভাবে স্প্রেডিং করতেছে, এটা নিউ ভাইরাস অর এক্সিস্টিং অর প্রিভিয়াসলি আছে কিনা, এটা নিয়ে অ্যানালাইসিস করবে। যদি এটা আরো প্যান্ডেমিক হয়ে যায় তখন এটাকে নিয়ে গ্লোবালি আমরা অ্যানালাইসিস করব এবং এটা প্রোটোকল তৈরি করা হবে, যেরকম করোনার ক্ষেত্রে মাস্ক পরবে না, কোভিডটা যেটা হলে ভালো একটা এক্সাম্পল বর্তমানে। তবে কোভিড আসার আগে এপিডেমিওলজিস্ট আসে কি করে, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ আসলে ভালো ক্লিয়ার ছিল না, এখন পর্যন্ত নাই। আমি টেক্সাস স্টেটের আমি করোনা ইউনিটের মনিটরিং যে করি, যে কে টেক্সাসে আসলো পজিটিভ নিয়ে, কোথায় গেল, কোথায় থেকে আবার টেক্সাস থেকে বাংলাদেশে যাচ্ছে, টোটাল মনিটরিং, অ্যানালাইসিস, এবং ভ্যাকসিন যখন তৈরি করা হচ্ছে সেটাকে মনিটরিং করা, এর সাইড ইফেক্ট কতখানি আছে, এটা কোন ভ্যাকসিনটাকে আপনারা জানছেন জনসনকে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে, তারপরে অনেক ভ্যাকসিনকেই ব্যান করা হয়েছে যে তারা তৈরি করছে সাইড ইফেক্ট বেশি হওয়ার কারণে এটাকে আর অ্যালাউ করা হয়নি। তো এটা একটা অনেক ভাস্ট একটা প্রসেস। সো ওয়ান কাইন্ড অফ সে দ্যাট মেডিকেল রিসার্চ, বাট ইজ মোর রিলেটেড উইথ দ্য রিয়েল ডাটা নিয়ে। আরেকটা হলো যে প্রিভেনশনের সাথে তার খুব সম্পর্ক আছে, সে ফোকাস করতে পারে তাদের এরিয়াতে। Yes, so at the end actually প্রিভেনশন করাটাই হচ্ছে বিষয়। এপিডেমিওলজিস্টরা ইনফেকশন যখনই হয় এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় উইথ ভ্যাকসিন, উইথ ট্রিটমেন্ট, উইথ প্রোটোকল। থ্যাংক ইউ। এপিডেমিওলজিস্টরা এমনি যেটাকে এনসিডি, যেটা মানে একটা কমিউনিকেবল ডিজিজ আর একটা যেটা নন কমিউনিকেবল, এমনি নর্মালি এপিডেমিওলজিস্ট, আমি সাম্প্রতিক অতীতে একটা ইন্ডিয়ান পরিসংখ্যানে দেখলাম যে খোদ ইন্ডিয়াতেও, মানে অল ওভার ওয়ার্ল্ড তো বটেই, খুব ক্ষোভের সাথে জানালো যে সেখানে খোদ ইন্ডিয়াতেও এই নাম্বারটা এত কম। তার ফলে হয়েছে কি যে প্রিভেনশনের এরিয়াটা খুব কমে গেছে এই জায়গাটা, যেহেতু এক্সপার্ট নাই। তো তার জন্য সেকেন্ডারি টারশারি লেভেলে অনেক বেশি পেশেন্ট ফ্লো, কিন্তু এপিডেমিওলজিস্টরা ঠিক মতো কাজ করলে হয়তো ওই প্রেশারটা ওই এরিয়াতে আর ওই লেভেলে হয় না। ওদের একটা আলোচনায় আমি সাম্প্রতিক অতীতে দেখলাম যে সেখানেও খুব যারা হেলথ পলিসি মেকার, ডাক্তার, তারাও অনেক সিনিয়র, তারা এই কথাটি বলছিলেন। এখন এইখানে আমার যে বিষয়টা একটু জানার সেটা হলো যে অ্যাজ এ এপিডেমিওলজিস্ট হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের ভেতরে আপনার রোল প্লে করার, আপনি যে রোলটা প্লে করছেন, যে কেউ করতে পারেন, যে কোনো এপিডেমিওলজিস্ট, সেই প্লে করবার সুযোগটা কতখানি বা সেটার নেসেসিটি কতটা? আপনি যদি ইউএস বেসই ধরেন, আপনার one with the medical field,
with prevention, specialized prevention. Other way, humanitarian organization is a humanitarian aid and relief যে আমরা কাজগুলো আমি ইনভলভ আছি। অ্যাকচুয়ালি ডাক্তার, স্পেশালি ডাক্তারদের বিষয়ে যদিও অনেক দুর্নাম আছে, আজকে আমি একটা ফেসবুকে দেখতেছিলাম একটা ক্লিপ ডাক্তার সম্পর্কে কি করে। তো এই হোল ওয়ার্ল্ডের আমাদের মানুষের ভিতরে যদি হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটি আর প্রফেশন যদি থাকে, অ্যাকচুয়ালি নাম্বার 1 বলা যায় যে ডাক্তাররাই হিউম্যানিটেরিয়ান কাজ করে মানুষের জন্য। এখন হিউম্যানিটেরিয়ান এই মানুষের ইভেন ঈদের দিনও যদি কেউ যদি হার্ট অ্যাটাক করে, তখন কিন্তু একজন ডাক্তার যেই দৌড়াইতে হবে, সবাই আনন্দ করে, একজন ডাক্তার তার পিছনে লড়ে। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু এখন বর্তমান বিশ্বে যেভাবে চলছে, শুধু এটাকে হেলথ রিলেটেড না, অ্যাজ এ হিউম্যানিটেরিয়ান রাইট, অ্যাজ এ হিউম্যানিটেরিয়ান যখন আমাদের আর্থকোয়াক হচ্ছে, কোথাও ফ্লাডিং হচ্ছে, কোথাও যুদ্ধ হচ্ছে, আমরা জানি, আমিও একজন মেম্বার ডক্টরস উইদাউট বর্ডার্স, যারা কিনা অনেক টাকা ইনকাম না করে হোল ওয়ার্ল্ডে যুদ্ধের ভিতরে যে রোগীকে সেবা করতেছেন। সো মেডিকেল প্রফেশন ইজ নট সামথিং অনলি দ্য আর্নিং মানি, অ্যাকচুয়ালি মেইন থিং হলো হিউম্যানিটেরিয়ান ইন দ্য ফিল্ড অফ ট্রিটমেন্ট, ডাক্তার পেশা। হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ যারা এই অর্গানাইজেশন গুলো ট্রিটমেন্ট পারপাসে তারা অতটা হেল্প করতেছে না, বাট ফ্যাসিলিটেশন করতেছে তাদের ফুড, তাদের শেল্টার, তাদের ক্লথিং গুলো, এবং তাদের ভয়েস রেজ করা যে তাদের নিড আছে হেলথ ফ্যাসিলিটির জন্য, তাদের নিড আছে খাবারের জন্য। somebody has to raise their voice. মানে আর্লি রেসপন্স, যেটা মানে ইমার্জেন্সি ক্রাইসিসের মধ্যে যেটা আর্লি রেসপন্স, আপনি ধরে নেন যে প্যালেস্টাইনিয়ান মানে গাজাতে যে ঘটনাটা ঘটলো, মানে আর্লি রেসপন্সে মানে যত রকমের সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে হেলথ খুব বড় ব্যাপার, যেহেতু হাসপাতালগুলো নষ্ট হয়ে গেছে। তো সেখানে হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনে যারা, যেহেতু আপনি নিজেও মানে ডক্টরস উইদাউট বর্ডার মেম্বার, আপনি নিজেও, তো সেইখানে আর্লি রেসপন্সের ক্ষেত্রে তৎপরতাটা কেমন থাকে? কারণ আমরা তখনও খেয়াল করি যে প্রচুর অ্যাম্বুলেন্স আসতে পারছে না, কিউতে দাঁড়িয়ে আছে, ওরা আটকে দিয়েছে, ঢুকতে পারছে না, নিতে পারছে না। তো ঝুঁকি তো থাকেই, কারণ আপনি যখন ওয়ারফিল্ডে কাজ করবেন ঝুঁকি তো থাকবেই, সবার জন্যই থাকবে, নট অনলি মেডিকেল প্রফেশনাল, যারা অন্যান্য হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিস্ট তাদেরও থাকবে। সুদানে যেটা হয়েছে, এবং এবার তো দেখা গেছে যে গ্লোবালি সাংবাদিক মারা গেছে কতজন, ডাক্তার মারা গেছে কতজন, এমনকি ইউএন জাতিসংঘের কর্মী বেশ কয়েকজন মারা গেছেন এই যে গাজাতে, ওইখানে যখন তারা বোমিংটা করছে। তো এই ক্রাইসিস মিটিগেশনের মধ্যে অ্যাপ্রোচটা কি থাকে আপনাদের, যে শুধু ফ্যাসিলিটেশন না, ওটা অ্যাপ্লাইড লেভেলে যারা ওখানে আছে এপিডেমিওলজিস্ট বা আপনাদের টিমের সাথে আরো যারা হেলথ রিলেটেড, রেস্কুটা করে একটা জায়গায় নেওয়া বা ওইখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য লিঙ্ক আপ করা, সেইগুলো করে কিনা? Actually, as a humanitarian organization, humanitarian relief and aid organization হিসেবে যার রেসপন্সিবিলিটি, যে যখন কোনো একটা জায়গায় emergency crisis হয়ে যায়, it can be where it can be flooding, it can be earthquake, anything. এখন according to the protocol of that government, that countries, এইটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় ইনস্ট্যান্টলি ইমার্জেন্সি রেসপন্স করার জন্য। তো হিউম্যানিটেরিয়ান এইড অর্গানাইজেশন যারা করেন, তারা তাদের প্রোটোকল অ্যাকর্ডিং টু দেয়ার ল তারা যে কোনো মুহূর্তে জাম্প করতে পারে ফর হেল্প, বাট অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট প্রোটোকল এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। এখন যে আমাদের ফ্লাডিং হয়, আর্থকুয়েক হচ্ছে, এখানে যে তো মেডিকেল সাপোর্ট দিতে হবে কাউকে, তাদেরকে তো দিতে হবে, কারণ হসপিটালের প্রোটোকল, অ্যাকর্ডিং টু হসপিটালের প্রোটোকল, পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া, নিয়ে আসা ওই মুহূর্তে সময় সাপেক্ষ বিষয়, তাদেরকে ইমার্জেন্সি ওইগুলোর সাথে দেখা যাবে যে হয়তো রেড ক্রস, রেড ক্রিসেন্ট তারা লিংক হয় নিয়ে যাওয়ার জন্য, কিংবা ইউএনএইচসিআর জাতিসংঘের তো সরাসরি উইং আছে, যে তারা ওই পতাকা দেখলে হয়তো তখন আর ওই প্রোটোকল গুলো কিছুটা মিনিমাইজ করা যায়, গভর্নমেন্ট প্রোটোকল, জাতিসংঘ যায় তখন জাতিসংঘ যদি
যায় এটা। যেহেতু এখন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন অ্যাজ বাই রুল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, এটা কোনো তো রিলিজিয়ন, কোনো ইথিক্যাল অথবা কোনো হ্যাঁ, সেটা কান্ট্রি হয় কোনো না। সাথে রিলেটেড না। সে যে যুদ্ধ করতেছে, কে কার যুদ্ধ করতেছে, কে কার বিরুদ্ধে করতেছে, ইট ডাজন্ট ম্যাটার। ইজ এ হিউম্যান, ইজ নন Human, পলিটিক্যাল এনি ক্রাইসিসের জন্য। সো ইজ এ ফ্রিডম অফ চয়েস, আমি তাকে হেল্প করবো। হ্যাঁ, শিওর। ওইটাই যে সেটা যেহেতু একেবারেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে এসছে, মানে এটা একেবারে সেকুলার, মানে সেকুলার আইডিয়া প্র্যাকটিসের একটা বেস্ট জায়গা, সেকুলার আইডিয়া প্র্যাকটিসের বেস্ট জায়গা এটা একেবারে শুধু আপনাদের এই এরিয়া। আপনার, যদি আমরা সেকুলারের সাথেও অ্যাজ এ রিলিজিয়াস ভিউতেও, এমন কোন রিলিজিয়ন নাই হ্যাঁ, সে তো যেখানে বটে। এর এগেনস্টে যায়, বোথ ওয়েতেই করা যায়। তবে এখানে যে রোলটা, এপিডেমিওলজিস্টের যে রোলটা এখানে, তো হিউম্যানিটেরিয়ান তো তারা হেল্প করে যাচ্ছে, বাট কোন একটা জায়গায় যদি ইনফেকশন হয়, হিউম্যানিটেরিয়ান লোক যে মাস্ক পরে তাকে হেল্প করতে গেল, বাট এখন ওই জায়গাতে যে অ্যানালাইসিস যে করতে হবে, ডাটা অ্যানালাইসিস, সামওয়ান হ্যাজ টু বি ডাটা অ্যানালাইসিস করতে হবে, কেমন করে এটাকে স্যাম্পল নিয়ে টেস্ট করতে হবে, হ্যাঁ, তারপর শিওর। এটাকে একটা প্রোটোকল তৈরি করতে হবে। তো হিউম্যানিটেরিয়ান যারা অর্গানাইজেশন শুধু আছে, তারা তো এই কাজটা করবে না। যারা ডাক্তার আছে তারা এই কাজটা করবে, তারা শুধু ট্রিটমেন্ট দিয়ে যাবে। একটা হাত কেটে গেছে, ইনফেকশন হচ্ছে, অ্যান্টিবায়োটিক দিবে, দ্যাটস ডান। বাট অ্যাজ এপিডেমিওলজিস্ট ওই ফিল্ডে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, সে স্যাম্পল গুলো কালেকশন করবে, অ্যানালাইসিস করবে কতগুলো পিপুল ইনফেক্টেড হচ্ছে, তাদেরকে কি পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিতে হবে, এটা যদি ইনফেকশাস হয়ে থাকে এটা কি পরিমাণ আমাদের স্প্রেডিং হতে পারে, সিভিয়ারিটিটা কেমন এই ডিজিজের, এটা আমাদেরকে অ্যানালাইসিস করে বলতে হবে। অ্যাজ এপিডেমিওলজিস্ট সে প্রোটোকল তৈরি করবে, যে ইভেন দো যদি কোনো জায়গাতে মেন্টাল স্ট্রেসও তৈরি করে কোনো এনভায়রনমেন্টাল ডিজাস্টারের কারণে, হ্যাঁ, শিওর। মেন্টাল স্ট্রেসের কারণে যদি হয়, সেটাকেও আমাদের অ্যানালাইসিস করতে হবে। যদি কার্ডিয়াক ইফেক্ট বেড়ে যায়, যেরকম বাংলাদেশে বর্তমানে গ্লোবালি টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মানে হিট ওয়েভ যেটা হলো আমাদের, দিস ইজ দ্য যাচ্ছে, ফার্স্ট টাইম হ্যাঁ, হিট ওয়েভ সেটাকেও আমাদের। এপিডেমিওলজিস্ট অ্যানালাইসিস করে। এই যে অনেক ভাস্ট একটা বিষয়। তো মোস্টলি হলো যে এটা অ্যানালাইসিস করা, এটাকে ভিজুয়ালাইজেশন করা, মানুষের কাছে রিপোর্টিং করা, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, প্রোটোকল অ্যাওয়ারনেস, এই একটা জায়গা যে অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কেমন হয়? যদি একটা, আমি একটা যদি আপনার কাছে একটা এক্সাম্পল চাই, যে আমি ওদের কথায় কথায় শুনছিলাম যে আপনারা রোহিঙ্গা নিয়েও বাংলাদেশে কাজ করেছেন। এক্স্যাক্টলি। রোহিঙ্গা, হ্যাঁ, কাজ করেছেন। তো সেইখানে রোলটা কেমন ছিল, মানে আপনাদের ইউএস বেজ এই অর্গানাইজেশনের এখানে কি ধরনের রোল প্লে হয়েছে? রোহিঙ্গা এরিয়া, আমরা জানি যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্জেস্ট রিফিউজি ক্যাম্প ইন হোল ওয়ার্ল্ড, ইন এ স্মল কান্ট্রি, not in the smallest country but largest refugee camp, রিফিউজি ক্যাম্প। yeah, in whole world. তো এখানে আমাদের যেহেতু অনেক প্রবলেম, হুট করে আমাদেরকে এখানে অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে, এখানে হেলথ হ্যাজার্ড আছে, এখানে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড ছিল, এডুকেশনে হ্যাজার্ড আছে, অনেক মা প্রেগনেন্ট ছিল, তারা ইনস্ট্যান্টলি বাচ্চা ডেলিভারি করতেছে, তাদেরকে নার্সিং করা, নিউ বেবিকে নার্সিং করা, তাদের ক্লথিং করা, যারা যারা এতিম আছে, একটু এল্ডার এজে, তাদের এডুকেশন সিস্টেম ডেভেলপ করা। তো আমরা যেটা কাজ করে যাচ্ছিলাম সেটা হলো একটা মেডিকেল টিম হিসেবে, ওখানে ডাক্তাররা কাজ করেন প্রাইমারি হিসেবে, তাদের ক্লথিং করা, তাদের ফুডের ব্যবস্থা করা, তাদের এডুকেশনের ব্যবস্থাগুলো করা, সবগুলো আমরা এক্সিস্টিং ওখানে করে যাচ্ছি, ইনক্লুডিং দেয়ার অ্যাকর্ডিং টু দেয়ার ফেইথ অবশ্য সেটাও তাদেরকে টিচিং করা হবে। দিস ইজ পার্ট অফ দ্য অর্গানাইজেশনের রাইটস, তার পার্সোনাল রাইটস, সে যেটা বিলিভ করে, সে যেটা ফেইথ, এটা আছে। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, বাংলাদেশের ক্ষেত্রে যে রোহিঙ্গা এরিয়াতে যখন এই এরিয়াতে যখন যারা আসলো, যদি আজকে আমরা করোনা ভাইরাসকে খুব ইজিলি বুঝি যে সামহায়ার যদি আমরা ইনফেক্টেড যখন হয়ে গেল, আমরা কোয়ারেন্টাইন করে ফেলি রোগীটাকে, যাতে স্প্রেডিং না হয়।
হ্যাঁ তো প্রিভেনশন করতেছি কোয়ারেন্টাইন ওই পেশেন্টকে, সে নিজেই কোয়ারেন্টাইন হচ্ছে অথবা আমরা ফোর্সফুলি আমরা করে ফেলি। যেরকম অনেক সময় আউট অফ ইউএসএ যখন প্লেন আসতেছে উইথ এ 1% ইনফেক্টেড, আমরা টোটাল প্লেনটাকেই আমরা ব্লক করে দিই, টোটাল প্যাসেঞ্জার গুলোকে আমরা কোয়ারেন্টাইন করে ফেলি ফর অল আদার পার্সনের জন্য। এখন বাংলাদেশের যে কারণ রোহিঙ্গারা যখন প্রথম ঢুকলো, এদের অ্যাগ্রেসিভনেস অথবা এদের বিহেভিয়ার গুলো বাংলাদেশের সাথে ম্যাচিং করে না, তাদের ইনফেকশন কন্ট্রোল সবকিছু করে না। এখন তাকে যদি আমরা কোয়ারেন্টাইন না করে ফেলি, তারা যদি, তাহলে তো টোটাল বাংলাদেশ ইনফেক্টেড হয়ে যাবে, তাই না? তাদের যেহেতু কালচার। এখন যে সমস্ত পার্সন রোহিঙ্গাতে আছে, বাচ্চারা আছে, এদের যদি আমরা ওয়েল এডুকেটেড না করি, এরা তো সন্ত্রাসী হয়ে যাবে। সে তো ইনফেক্টেড হয়ে ক্যান্সারের মতো টিউমার থেকে আমার হোল ওয়ার্ল্ড বাংলাদেশেও আমার ইনফেক্টেড হবে। সো রোহিঙ্গা যারা বড় হচ্ছে, যারা ইয়াং কিড যারা বড় হচ্ছে, তাদেরকে নর্মস ভ্যালু এডুকেটেড করে ভদ্রভাবে বড় না যদি আমরা করে ফেলি, তাহলে আমরাও ইনফেক্টেড হবো তাদের কাছ থেকে। স্বাভাবিক। তো আমরা ওইখানে কাজ করতেছি, মেডিকেল ট্রিটমেন্ট, এদেরকে খাবার দেওয়া, কাপড় ব্যবস্থা গুলো করা। এবং আমরা রিসেন্টলি আমরা রোহিঙ্গা এরিয়াতে 2 লাখ আমরা উইন্টার ক্লোথ পাঠাচ্ছি। কামিং 16 স্টার্ট করবে, শিপিং করবে, 40 ফিটের 6টা কন্টেইনার নিয়ে যাচ্ছে। তো আমরা রোহিঙ্গা এরিয়াতে এটা পাঠাচ্ছি যে উইন্টার ক্লথ হিসেবে। রিসেন্ট পাস্টে রোহিঙ্গা এরিয়া ভিজিট করেছিলাম একটা রিসার্চ এফএও। যাই হোক, সেখানে দেখা গেছে যে তাদের মানে ফুড সিকিউরিটি নিয়ে, আর ওরা যখন এসছে একটা তো মানে কালচারাল প্রবলেম তাদের ছিল, সেটা এখন অনেকটাই হয়তো মানে মিনিমাইজ হয়েছে নানান ভাবে, এবং এত অর্গানাইজেশন সেখানে কাজ করেছে, সেটা একটা ভালো দিক। এইখানে যদি একটা বিষয় আপনার জানা থাকে, সেটি হলো ইন কান্ট্রি এপিডেমিওলজিস্টরা কি ওইখানে খুব বেশি কাজ করার সুযোগ পেয়েছে? মানে আমাদের কান্ট্রি কনটেক্সটে এপিডেমিওলজিস্ট নাম্বার কেমন, এবং সেটা আমরা জানি যে ডাক্তাররা আসলে এটাকে পেশা হিসেবে নিতেই চায় কিনা। যদি মানে আপনি যদি ইউএসএ আছেন, বাট যেহেতু বাংলাদেশের মানুষ, সেই অবজারভেশনটা কি বলে? বাংলাদেশে এপিডেমিওলজিস্টের যে রোল প্লে করার যে বিষয়টা খুবই খুবই ন্যারো, এবং আন্ডারস্ট্যান্ডিং গুলো খুবই ন্যারো। যেহেতু এপিডেমিওলজিস্টরা খুবই ডাইরেক্টলি টাকা মেক মানি করে না, এটা একটা বড় বিষয়, যার ফলে ম্যাক্সিমাম ডাক্তাররা এখানে যেতে চায় না। ইটস এ রিয়েল ফ্যাক্ট। যেখানে মানি আছে সেখানে সবাই করবে, মানে মাইন্ডসেটটাই ওই যে আমি যখন মেডিকেল পড়ছি, মানে আই উড লাইক টু মেক মানি মোর দ্যান আদার প্রফেশনালস। এখন আরেকটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে হেলথ প্রফেশনে, যে কারণে আমি এমবিবিএস করার পরে আমি এমপিএস করেছিলাম, যেখানে আমার অবজারভেশনে দেখলাম যে যে প্রোটোকল গুলো তৈরি করা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, তখন আমি বাংলাদেশের ইয়েতে, তো আসলে যারা মেইন পলিসি মেকার একজনও মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না। আমি যে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, আমি কিভাবে পলিসি মেক করব, গুড পলিসি মেক মেডিকেল ইস্যুতে? হ্যাঁ, এটা একটা বড় কোশ্চেন হতে পারে। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হসপিটালের গুলো কিভাবে প্রোটোকল চালু করতে হবে, কিভাবে ইনফেকশনটা কন্ট্রোল করতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করলে মানুষ আরো ভালো থাকবে, তাহলে এই প্রোটোকল গুলো আমাদের ইয়েতে নাই। সো এটা বাংলাদেশে খুবই অবস্থা খারাপ, এবং যেহেতু এখানে স্যালারির বিষয় আছে, তো অনেকেই আছে মেইনলি এনজিও লেভেলে অনেক বিষয় এখানে জড়িত আছে। দেখা যাবে যে মানে যেটাকে আমরা ব্রোক্রেসি বলি, আমরা ওই দিকটা খুব যদি না যাই, এমনি নরমালি সাউথ এশিয়ার উপরে আপনার আমি সাউথ এশিয়ার দিকে যে চোখ রাখি, আমি সেখানে এই এরিয়া থেকে আলোচনাটা আমরা একটু শিফট করব, কিন্তু আমি এটা দিয়ে শেষ করি। আপনার কাছে আমি প্রশ্নটা রাখি, কিংবা এই ডিসকাশনে আমি একটু আপনাকে তথ্য দেই যে সাউথ এশিয়াতে মানে আমাদের সার্ক বেস এরিয়াতে আমরা যখন দেখলাম যে আফগানিস্তান থেকে ইউএসএ চলে গেল, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন রিসেন্ট পাস্টে কুইট করলো ওখান থেকে, এবং তার আগেও কিন্তু ওখানে করোনা 19 থেকে তো আমাদের যে 3 বছর যে করোনা গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়েভ, তখন আমি খেয়াল করেছি মানে সার্ক বেস অনেক বিষয়ের সাথে আমার পার্সোনাল মানে রিসার্চ বেস কিছু ইনভলভমেন্ট আছে। তো তখন আমি খেয়াল করেছি যে আমাদের সার্কের 8টা দেশের মধ্যে আফগানিস্তান হলো নিউ কামার। আফগানিস্তানে কোনো আইসিইউ সিসিউ আছে এমন হসপিটাল নাই।
এবং আফগান পিপলটা কিছু হলেই করাচিতে যায়, মানে ওয়ান কাইন্ড অফ দ্য বর্ডার ইজ ওপেন অর নট, কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই কিন্তু তারা ওইটা যেতে পারে, ওইটা যেতে পারে। তো ওই রকম এপিডেমিওলজিস্ট এরিয়াতে আমি দেখলাম যে মানে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, ইন্ডিয়ার অবস্থাটা কি আমাদের থেকে বেশ স্ট্রং বলে আপনার মনে হয়, এবং তাদের কাছ থেকে আমাদের কোনো কিছু শেখার মতো আছে কিনা, কিংবা আপনি যে দেশটিতে আছেন তারা যে প্রোটোকল ফলো করে বা তারা যেভাবে এটিকে নার্চার করে, ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি, সেখান থেকে আমরা কোনো কিছু শিখতে পারি কিনা, সেটাও আপনার অভিজ্ঞতা কি বলে? নাম্বার ওয়ান হচ্ছে যে আসলে আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, 24 আওয়ার ডিফারেন্স, আমেরিকার সাথে বাংলাদেশে কম্পেয়ার করাটা ঠিক হবে না, কারণ অনেক ডিফারেন্স। আমরা আমি কম্পেয়ার বলছি না, কিন্তু মানে উই উড লাইক টু শেয়ার देयर আইডিয়াস অর देयर থট, জি হ্যাঁ, देयर সাকসেস ইফ পসিবল, ইয়েস, সাউথ এশিয়া, নট অনলি বাংলাদেশ, ইনসাইড এক্স্যাক্টলি। তো এইখানে আমেরিকা যেভাবে প্রোটোকল করা হচ্ছে, তো আমরা জানি যে ইন্ডিয়াতে অনেক বেশি লোক মারা গেছে, যেটা আমাদের অনেক রিপোর্টেবলও না, রিপোর্টেবল করা হয় নাই, যে যার কারণে আমাদের ডাটাবেজে নাই, যেটা আমরা মিডিয়াতে পাই অথবা রিয়েল ফ্যাক্টে পাই। এবং আমরা এপিডেমিওলজিস্ট যারা অ্যানালাইসিস করি, আমরা জানি যে দুই ধরনের ইরর আছে, একটা টাইপ 1 এবং টাইপ 2। যে আমাদের কাছে ডাটা আছে যে ওই এরিয়াতে ইনফেকশন নাই, যেহেতু আমাদের ল্যাক অফ ডাটা, বাট দেয়ার ইজ এ রিয়েলিটি যে অনেক মানুষ মারা যাচ্ছে। আর একটা আছে যে আমাদের কাছে যে ডাটা আসতেছে যে ওইখানে সব মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে, অ্যাকর্ডিং টু আমাদের ডেথ রেটের ডাটার কারণে অ্যাকচুয়ালি ওখানে আর কোন লোক মারা যাচ্ছে না। সো টু টাইপ অফ থিং আছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা আমাদের সমস্যা, সেটা হলো যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে রিপোর্টিং সিস্টেম, যেটা আমেরিকাতে যখনই কোনো পার্সনের পজিটিভ টেস্ট হয়, আমি প্রথম থেকে আমি পলিসি মেকিং এ এগুলোতে ছিলাম 2020 থেকে, যে কিভাবে ট্রেসিং করা যায় কন্ট্যাক্ট ট্রেসিং ইউনিটে। যখনই কোনো পার্সন ল্যাবে টেস্ট পজিটিভ হয়, ওই পেশেন্ট সে ওই মুহূর্তে হয়তো জানেই না সে পজিটিভ। যখনই রেজাল্ট পজিটিভ আসে, সঙ্গে সঙ্গে এটাকে স্টেটে রিপোর্ট করে দেওয়া হয়। দেখা যাচ্ছে যে হয়তো পেশেন্ট নিজেও জানে না যে পজিটিভ আছে কিনা, তখন তাকে হ্যাঁ স্টেট থেকে এপিডেমিওলজি আরো লোক যারা আছে, যেহেতু আমি সিনিয়র এপিডেমিওলজিস্ট, জুনিয়র এপিডেমিওলজিস্ট যারা আছে তাদেরকে আরো কিছু পার্সন তাদেরকে কল করে ইনফরমেশন করে সিমটম গুলো নিয়ে আমার ওয়েবসাইটে তাদের সিমটম ইনফরমেশন গুলো তৈরি করা হয়, এবং আমি এটাকে ফাইনালি অ্যাপ্রুভ করে দিতাম যে ওকে, দ্যাট পার্সন ইজ অ্যাকচুয়ালি ইনফেক্টেড, কারণ ভেরিয়েশন আছে সিমটমের ক্ষেত্রে। যার ফলে এইখানে আমরা টোটালি একটা কন্ট্রোল করতে পারলাম, এবং এটাকে একটা রিপোর্টিং সিস্টেম করে কোয়ারেন্টাইনের মধ্যে করে নিয়ে এসে করা যেতে পারে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এটা অতটা সম্ভব হয় নাই। এখানে হেলথ ডিপ্লোমেসিটাও অনেক সময় কাজ করেছে ইন কান্ট্রি। যেমন ইন্ডিয়াতে আপনি যেমন বলছেন যে কিছু রাজ্য, আমি খুব খেয়াল রাখছিলাম, কারণ একেবারে বর্ডার বাংলাদেশের সাথে 4,000-4,500 কিলোমিটার, ফলে ওইখানে যদি ইনফেকশন থাকে আমার দেশে না থাকলেও সেটা চলে আসতো। থার্ড ওয়েভে এটা হয়েছিল, কিন্তু থার্ড ওয়েভে যে ইন্ডিয়াতে আগে হওয়ার ফলে বর্ডারে ওদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের এখানে কিন্তু তখন এটা চলে আসছিল থার্ড ওয়েভে। তো দেখা গেছে যে কিছু কিছু রাজ্য তার হয়তো আপনি যেটা বললেন যে ডিজাস্টার আছে, কিন্তু সে এটা হাইড করেছে, এই কারণে সে ক্রেডিটটা নিতে চেয়েছে। কিছু রাজ্য আছে হ্যাঁ, তারা হয়তো ওপেন রেখেছে যে যেটা ঘটেছে সেটাই তথ্য আকারে আসুক। এই অভিযোগ ওদের ইন্টারনাল অভিযোগ আছে রাজ্য ভার্সাস রাজ্যের মধ্যে, কিন্তু এটা ছিল। এখন এই এরিয়ার বাইরে আমি যদি একটা বিষয় বলি, যে ইদানিং কালে মেডিকেল প্রফেশনাল, এবং আমরা লক্ষ্য করছি যে সব সাহায্যই যদি আমি মেডিকেল প্রফেশনালের কাছে চাইতে চাই, তাহলে তো একটা সমস্যা হলো যে এত ডাক্তার অথবা এপিডেমিওলজিস্ট বলুন, পাবলিক হেলথ স্পেশালিস্ট বলুন, এত তো পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কমিউনিটিকে ইনগেজ করলে প্রাইমারি হেলথ কেয়ার অথবা প্রিভেনশনের উপরে তাদের নলেজ, বা ওখানে যদি ভলেন্টিয়ার তৈরি করা হয়, ইন ফিউচার যদি আরো কোনো প্যান্ডামিক আমাদের সামনে আসে, সেই ক্ষেত্রে তাদের এনাবল করা উচিত কিনা, এইখানে কি মনে হয় আপনার? এটা নট ফর বাংলাদেশ, আমি কিন্তু ধরুন আপনি গ্লোবালিও ভাবতে পারেন, কারণ আমরা ব্রাজিলের অবস্থা অত্যন্ত খারাপ দেখেছি, কিন্তু
সাউথ আমেরিকাতে ডিউরিং কোভিড, ব্রাজিলের অবস্থা। যে এক্স্যাক্টলি সাউথ আমেরিকাতে ব্রাজিল অনেক শক্তিশালী অর্থনীতির দেশ, কিন্তু প্যান্ডামিক হ্যান্ডেলে খুবই তার বাজে অবস্থা ছিল। এখানে একটা বিষয় হলো অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট, ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। এখন আমাদের নর্মাল পার্সনের যে ভিউ, আন্ডারস্ট্যান্ডিং ইজ নট সামথিং আমাদের একজন ডাক্তারের আন্ডারস্ট্যান্ডিং এর মতো, অথবা সে তো হবেই না। একজন ফিলোসোফার যেরকম করে চিন্তা করেন, সাধারণ পিপল সেভাবে চিন্তা করেন না। লাইক আমি এক্সাম্পল একটা যদি দেই, যে আমাদের কমিউনিটি, কোন একটা কমিউনিটির বাংলাদেশে যখন একটা করোনা ভাইরাসের একজন পেশেন্ট আইডেন্টিফাইড হলো, একজন এপিডেমিওলজিস্ট সে জানে এর সিভিয়ারিটিটা কেমন, কতটা মানুষ একটা কমিউনিটিকে ডিস্ট্রয় করে মেরে ফেলতে পারে, সিভিয়ারিটিটা বিকজ তার কাছে অ্যানালাইসিস আছে, ডাটা আছে, কিছু আছে। সাধারণ মানুষ চিন্তা করলো, আচ্ছা আমরা শুনলাম একটা মানুষ মারা গেছে করোনাতে, সো হু কেয়ার, কে করবে না কেয়ার। এখন এইটাকে কিভাবে আমরা জেনারেল পিপুলের কাছে হাইলাইটিং করার, প্রেজেন্টেশন করা, দ্যাটস দ্য ওয়ান অফ দ্য পয়েন্ট। যে একজন মানুষ মারা গেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যে এটা সিভিয়ারিটি কতখানি। একজন মারা গেছে, দ্যাটস ফাইন, বাট এইটা যদি তোমাকে অ্যাটাক করে তুমি কিন্তু বাঁচবা না। এটাকে বিভিন্ন ভাবে আমরা পেপার ম্যাটেরিয়াল, ভিডিও ক্লিপ দিয়ে, ইনফরমেশন দিয়ে তাদেরকে আন্ডারস্ট্যান্ড করা, এডুকেট করা, যার ফলে আমরা ওটাকে প্রিভেন্ট করে ফেলতে পারি। নতুন যে কোনো আমরা যদি কন্টিনিউয়াস ভাইরাস আসতেছে, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আমরা করতে পারি। যেমন আপনার পলিও যখন আসলো তখন ইগনোর করা হয়েছে, অনেক মানুষ মারা গেছে পলিওতে, তো করোনাতে এইভাবে। তো এইখানে কমিউনিটি পিপুলকে আমাদেরকে যদি আমরা ইনভলভ করি, এবং অনেক অর্গানাইজেশনই আছে যারা হিউম্যানিটেরিয়ান কাজ করে, তো এটা তো হিউম্যানিটেরিয়ান, সো তারা যদি পাবলিক হেলথের সাথে অ্যাড হয়, যে আমরা যে ডাটাটা দিলাম সেটা নিয়ে অ্যাডভোকেসি করলো, সে সাধারণ পিপুলের কাছে গেল যে ওকে দিস ইজ দ্য সিভিয়ারিটি, সো ইউ শুড অ্যাভয়েড ইট, ইউ শুড বি প্রিকশাস অ্যাবাউট দ্য ডিজিজ সম্পর্কে। তো এই হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন গুলো যদি এর সাথে কমিউনিটি লেভেলে লিডার গুলোকে নিয়ে যদি কাজ করে, তাহলে আমরা ইজিলি যে কোনো ডিজিজের, ইনফেকশাস ডিজিজ যদি আসে, আমরা খুব দ্রুত আমরা প্রিভেন্ট করতে পারবো, এবং আমরা ডেথ রেট থেকে অনেক কিছু কমায় ফেলতে পারবো। আর নন ইনফেকশাস ডিজিজ যেগুলো আছে, লাইক হার্ট অ্যাটাক গুলো করা, হিট স্ট্রোক, আমাদের বর্তমানে এখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, হিট স্ট্রোক হবে। এক্সাম্পল, আমরা হিট স্ট্রোকের বিষয়ে যদি আমরা পেপার ম্যাটেরিয়াল তৈরি করি, এবং সাধারণ মানুষ যারা গরমের ভিতরে কাজ করতেছে, বাংলাদেশে অনেক লেবার আছে, শ্রমিক মানুষ আছে, ক্ষেত খামারে আছে, এগ্রিকালচার লেভেলে, জি, এদেরকে এডিকেট যদি করা যায় যে কিভাবে হিট স্ট্রোকটাকে সে কন্ট্রোল করবে, এবং কিভাবে যদি তার প্রবলেম হবে, কি কি সিমটম হইলে সে হেলথ চেকিং করবে, যে আমার হেলথ দরকার, আমার হসপিটালে যাওয়া দরকার, সে তার প্যাসেঞ্জারকে, সে তার এমপ্লয়ারকে বলবে, ইনফরমেশন করবে। এটা তো আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে আমরা আমাদের কিন্তু একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করে যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম, যখন কোল্ড সিজন হয়, উত্তরবঙ্গে অনেক মানুষ মারা যায়, আমরা কনসার্ন না, হ্যাঁ, কোল্ড স্ট্রাইক আমাদের একটা বড় ব্যাপার, একটা অনেকেই মারা যাচ্ছে, এটা আমরা আমাদের বিহাইন্ড অনেক লোক মারা যাচ্ছে, কিন্তু তাদেরকে যদি আমরা প্রপারলি ওকে আমার টেম্পারেচার এখন আসতেছে, এখন লো হবে, এতদিন পর আমরা লো হবে। তো আমাদের তো এখানে একটা সিস্টেম আছে আমেরিকাতে, যে টেম্পারেচার অলওয়েজ বিন মনিটরিং করতেছে, রিপোর্টিং হচ্ছে, সো সবাই প্রিকশন হচ্ছে। কিছুদিন আগেও ফ্লাডিং হলো আমেরিকার মতো জায়গাতে, কয়েকদিন আগে ফ্লাডিং হয়ে গেছে। 2017-এ আমার হাইওয়ে পর্যন্ত ডুবে গেল হেভি রেইনফলের কারণে। তো আমরাও বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম একটা সিস্টেম করতে চাই, এবং বাই দি ওয়ে আমি যেটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে যেটা আমি পড়াশোনা করতেছি এখন, যে ডিজিটালাইজেশন অফ হেলথ কেয়ার সিস্টেম, যদি আমাদের বাংলাদেশ যদি আমরা একটা মডেল কান্ট্রি হিসেবে তৈরি করে ফেলতে পারি, যে এভরি হসপিটালে যদি আমাদের ডাটা সিস্টেম থাকে অনলাইন বেস, এবং সেন্ট্রাল পয়েন্টে গভর্নমেন্টের কাছে যদি থাকে,
তাহলে প্রতিটা হসপিটাল ক্লিনিকের থেকে অটোমেটিক্যালি সিনক্রোনাইজ হয়ে ডাটা আসবে, যেটা পুরো বাংলাদেশের যে কোনো কর্নার, স্পেশালি ইন্ডিয়ার বর্ডারে যদি কোনো ইনফেকশন থাকে আমরা সেন্ট্রাল লেভেলে কন্ট্রোল করতে পারি। দেখে নর্থ বেঙ্গলে, সাউথ বেঙ্গলে অথবা চায়না থেকে যদি ইনফেকশন আসে আমরা বলতে পারি ওকে এই বর্ডারে যারা আছে এরা তোমরা এদিকে আসতে পারবে না, ওখান থেকে অটোমেটিক্যালি আমাদের রিপোর্টিং সিস্টেম চলে যেতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা ডিজিটালাইজেশন করে ফেলি সব হসপিটাল গুলোকে ওয়েব বেস, যখনই সে পেশেন্ট আসবে ডাক্তারগুলো অটোমেটিক্যালি রিপোর্টিং হয়ে যাবে এবং এটা এপিডেমিওলজিস্টরা ভিজুয়ালাইজেশন হবে, গভর্নমেন্ট দেখতে পাবে ইনফেকশন কতটা বাড়তেছে কমতেছে, যেটা আমরা আমেরিকাতে যেটা করা হয়। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের গ্রোয়িং কান্ট্রি আমরা অনেক ভালো কিছু করতে পারবো এবং একটা মডেল কান্ট্রি হিসেবে আমরা করতে পারবো যে ছোট কান্ট্রি কিন্তু আমরা অনেক বেশি হেলথ রিলেটেড হয়ে আমরা কন্ট্রোল করতে পারলাম, যেটা অনেক সমস্যা আছে। হ্যাঁ, বাই দিস টাইম এমনিতে হয়তো অনেক কিছু ডিজিটাইজেশন হয়েছে, নো ডাউট হয়েছে। কোভিড পিরিয়ডে আমরা নিয়মিত তথ্য দেখতে পেতাম আর সেগুলো আমরা লক্ষ্য করেছি, এবং এখন তো অনলাইন ফ্লো অনেক বেশি। এটার বাইরে যদি আমি আরেকটা বিষয় বলি যে একটু আমেরিকান জুনিয়র লেভেলের যে কারিকুলাম, মানে আমরা লক্ষ্য করছি যে আমাদের জুনিয়র লেভেল বিশেষ করে ইউথ যারা ধরুন কলেজ এবং স্কুল এবং কলেজ, হাই স্কুল এবং কলেজ, তাদের এইসব আইডিয়া খুব কম হেলথ রিলেটেড, কারণ আমাদের কারিকুলামে এগুলো সেভাবে নেই। উন্নত দেশের ওদের কারিকুলামের মধ্যে এই বিষয়টি কেমন, যে ছোট অবস্থাতেই যদি ছেলে মেয়েদের মধ্যে এই নলেজ প্রবিষ্ট করানো হয়, সে বিষয়ে আপনার পরামর্শ কি, অভিজ্ঞতা কি বলে? দ্যাটস আনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে আমেরিকাতে যে আমার ছেলে মেয়ে টুইন বেবি, ওরা থার্ড গ্রেড ফোর্থ গ্রেডে যখন যাচ্ছে করোনার ভিতরে, অলরেডি স্কুলের ভিতরে ওদেরকে এডুকেট করে ফেলানো হয়েছে যে কিভাবে এই ভাইরাসটা কি। যখন আমি ওদেরকে বলতেছিলাম যে করোনা ভাইরাস আসতেছে 2020-তে সিন্স 4 ইয়ার এগো, ওরা তো বুঝতে পারে নাই। যখন সে স্কুলে গেল, যখন এপিডেমিওলজিস্ট গুলো এই স্কুলগুলো অথরিটিকে জানাই দিচ্ছে তুমি এডুকেট করো স্টুডেন্টদেরকে, ওরা সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ইভেন ফার্স্ট গ্রেডের যারা আছে ওরা হ্যান্ড স্যানিটাইজেশন কিভাবে করবো ওরা শিখাই দিচ্ছে, ওরা কিভাবে একজন যদি কাশি দেয় কিভাবে কন্ট্রোল করবে একজন আরেকজনকে শিখাই দিচ্ছে। আর অথবা বাচ্চারা যদি কেউ যদি কন্ট্রোল না করে স্টুডেন্ট আরেকজনকে টিচারকে জানাই দিচ্ছে। সো ওরা এসে বাসায় এসে ফ্যামিলি মেম্বার গুলোকেও জানা দিচ্ছে। ইজ ভেরি ইফেক্টিভ ওয়েতে স্কুলগুলোকে কন্ট্রোলিং করা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও, যেহেতু ওরা আরো বেশি নলেজ বেস কম থাকার কারণে বিভিন্ন জায়গায় টাচ করে, বিভিন্নভাবে ইনফেক্টেড হয়। বাচ্চাদের সোর্স অফ ইনফেকশনটা অনেক বেশি, তারা তো ইমিউনিটি তাদের একটু ডিফারেন্ট, বাট তারা যখন ওল্ডার পেশেন্ট মিক্সিংও বেশি হয় বাচ্চাদের স্কুলে। কিন্তু দেখা যাচ্ছে যে করোনার ক্ষেত্রে যেরকম ছোট বাচ্চাদের ইনফেকশন যেভাবে আমরা দেখতে পাই, ওল্ডার পেশেন্ট গুলোকে বেশি ইনফেক্টেড হয়। তো the source of transmission is young group, the kids. আর more vulnerable than the adult হচ্ছে most of the older age above like 50 or 60 year old বেশি ইমিউন সিস্টেম যেহেতু কম। তো আমরা যদি বাচ্চাগুলোকে কন্ট্রোল না করি স্প্রেডিংটা, তাহলে তো ওল্ড পিপল তারা তো মারা যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, না এখানে আমি বলি যে মাহমুদ ভাই, সেটা হলো যে কারিকুলামে পাবলিক হেলথের যেসব বেসিক ম্যানেজমেন্ট, আপনি যেহেতু পাবলিক হেলথ ম্যানেজমেন্ট নিয়েও কাজ করেন, আপনি কি মনে করেন যে জুনিয়র লেভেলের কারিকুলামে পাবলিক হেলথের বেসিক ম্যানেজমেন্ট সেগুলো থাকা উচিত? 1, 2, স্কুল এবং কলেজে কি আসলে ডাক্তার নিয়োগ দেওয়া উচিত, ডাক্তার হোক পাবলিক হেলথ স্পেশালিস্ট? ইয়েস, আমেরিকাতে এখানে এভরি স্কুলে একজন করে প্র্যাকটিশনার নার্স থাকেন, যে প্র্যাকটিশনার নার্সরা একজন এমডি ডক্টরের আন্ডারে, যত এমবিবিএস ডাক্তার যেরকম বাংলাদেশে ইজ এ সিমিলার এমবিবিএস এন্ড এমডি, আমেরিকান এমডি সেম, তার আন্ডারে নার্সিং প্র্যাকটিশনার থাকে এভরি স্কুলে। যদি কোনো সিমটম প্রডিউস করে নার্সটা যদি সে কন্ট্রোল না করতে পারে তাহলে এমার্জেন্সি হলে পাঠিয়ে দিবে, তারপরে করে দিবে। এটা যদি আরেকটা আছে কোড অফ কন্ডাক্ট, এখানে প্রোটোকল আছে আমেরিকাতে, টেক্সাস স্টেটে, বিকনেন স্টেটের অনুপাতে, যে কোন প্রোটোকলে একজন নার্স একজন স্টুডেন্টকে কি পরিমাণ পর্যন্ত তাকে ট্রিটমেন্ট দিবে
কখন থেকে শুরু করবে, এটা অলরেডি বিন এক্সিস্টিং প্রোটোকল আছে বাই ল। যদি সে ফলো না করে তাহলে তার লাইসেন্স থাকবে না। তাকে স্টুডেন্ট এখানে মূল বিষয় যেটি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, যে তাহলে মানে স্কুল কলেজে এ ধরনের প্রশিক্ষিত নার্স হোক কিংবা ডাক্তার হোক বা মানে মেডিকেল প্রফেশনাল বলি বা পাবলিক হেলথ স্পেশালিস্ট বলি, মানে সেটা থাকার একটা গুরুত্ব রয়েছে সেই বিষয়টি 100%। এটা মানে খুবই ইম্পর্টেন্ট। এটা রোল প্লে করবে যে যদি আমাদের স্কুলগুলোতে, যেহেতু এটার সোর্স অফ ট্রান্সমিশন একটা বাচ্চারা, তো সেখানে যদি আমাদের প্র্যাকটিশনার থাকে, একজন প্যারামেডিক্স, বাংলাদেশে যেরকম প্যারামেডিক্স আছেন, এইটা কি সুবিধা আছে যে হ্যাঁ প্যারামেডিকদের এই সব জায়গায় নিয়োগ হতে পারে, নিয়োগ দিলে যদি আমাদের তাহলে অনেক ইনফেকশন কমে যাবে। এতে আমাদের গভর্নমেন্টের ইকোনমিক্যাল লোডটা কমে যাবে, কারণ সেকেন্ডারি টারশিয়ারি লেভেলে প্রেসারটা কমে যাবে, ট্রিটমেন্ট প্রেসারটা কমে যাবে। যেহেতু বাংলাদেশের আমাদের হসপিটাল গুলো গভর্নমেন্টে চালায়, আমেরিকাতে তো ইন্স্যুরেন্স দিয়ে চলতে হয়, নিজস্ব পার্সোনাল ইন্স্যুরেন্স দিয়ে চলতে হয়। গভর্নমেন্টের যে হেল্প আছে এখানেও আছে, কিন্তু দ্যাটস এ ডিফারেন্ট স্টাইল। বাংলাদেশের মতো না, বাংলাদেশে 5 টাকা 10 টাকা দিয়ে যেভাবে রুগী দেখানো হয় এখানে তো ভাবে না। তো সেক্ষেত্রে আমরা যদি এভরি স্কুলে যদি আমরা একটা প্যারামেডিক্স নিয়োগ দিই, যদিও বাংলাদেশে প্যারামেডিক্স এর নিয়ে অনেক প্রবলেম, যদিও আমি বাংলাদেশে প্যারামেডিক্স এর সাথে জড়িত ছিলাম, যে ভাইস প্রিন্সিপাল যে প্রোটোকল তাদের কারিকুলাম ডেভেলপ করার ক্ষেত্রে আমি এটা ডেভেলপ করে দিয়ে এসেছিলাম বাংলাদেশে। তো এটা যদি থাকলো তাহলে এভরি স্কুলে যদি একটা প্যারামেডিক্স থাকে, তাহলে তারা প্রাইমারি ট্রিটমেন্ট গুলো ইনফেকশাস কন্ট্রোল করতে পারে, তাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, এবং হসপিটালাইজেশনে বার্ডেন কমে যাবে, প্রেসার কমে যাবে, ইমার্জেন্সি সেকেন্ডারি টারশিয়ারি লেভেলেও আমার ইনফেকশন গুলো কমে যাবে, ট্রিটমেন্ট কমে যাবে। গভর্নমেন্টের সেই ক্ষেত্রে আমার বাজেটে লোড কম আসবে, আমার হেলথ বাজেটে লোড কম আসবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখন যদি এটাকে বলে আমাদের হেলথ ইকোনমিক্স, হচ্ছে হলো যে আমি আমার স্কুলে আমার প্যারামেডিক্স নাই, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, যার ফলে একটা বাচ্চা সে কোভিড ইনফেক্টেড হয়ে বাড়িতে আসলো, আমি অ্যাজ এ প্রফেশনালি, আমি হায়ার লেভেলের, আমি একজন প্রফেশনাল পারসন, মেবি আমি মিনিস্টার, মেবি ডক্টর, মেবি বিজনেসম্যান, আমি ইনফেক্টেড হয়ে গেলাম, যার ফলে আমি একটা মিটিং আমি মিস করলাম। যদি আমি একটা মিটিং মিস করি তাহলে একটা পলিসি মেক করতে 1 মাস দেরি হয়ে গেল। গভর্নমেন্ট লেভেলে যদি একজন মানুষ ইনফেক্টেড হয় পলিসি মেক করতে, তাহলে আমার আর একটা মিটিং করতে এর ভিতরে অনেক মানুষ মারা যাবে। তাহলে আমার কত একটা ছোট একটা ফ্যাক্ট, একজন প্যারামেডিক্সের বেতন অনেক কম টাকা, সে যদি বাচ্চাটাকে কন্ট্রোল করতে পারত, তাহলে আমার বিজনেসম্যান, আমার মন্ত্রী, আমার হসপিটাল লেভেলে আমার ইনফেকশনটা কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবং সিভিয়ারিটিটা চিন্তা করেন, হেলথ ইকোনমিক্স, আমি এখানে হেলথটাকে আমি করলাম ইকোনমিক্যালি, যদি ইনফেক্টেড হয় তাহলে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে যাবে। হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ আছে, সেটা এখানেও আছে। এবং এটা আমার মনে হয় যে থ্রু আউট দা, আমি যদি সাউথ এশিয়ান কন্টেক্সট ধরি, থ্রু আউট দা সাউথ এশিয়ান কন্টেক্সট এটা চর্চা আছে। এখন এই আলোচনার থেকে একটু শিফট করি মাহমুদ ভাই, সেটা হলো যে ইয়াং জেনারেশনদের মধ্যে আমি রিসেন্ট পাস্টেও গত 2 বছরের মধ্যে দেখা যাবে যে আমরা একটা গ্রুপ কোভিড নিয়ে, পোস্ট কোভিড 2-3টা রিসার্চে আমরা খুব সিরিয়াসলি কাজ করেছি, এবং ডিউরিং কোভিড একটা আমরা করেছিলাম, যখন গভর্নমেন্টের সবকিছু নিষেধ ছিল তখনও আমরা ফিল্ডে কাজ করেছি, কিন্তু অনেক ঝুঁকি নিয়ে। এবং আপনি জানেন কিনা, আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম ডিউ টু দ্যাট। তো এখন সেটা যাই ঘটুক, এখন নতুনদের মধ্যে হিউম্যানিটেরিয়ান টাস্কে, অ্যাক্টিভিটিজে অংশ নেওয়ার ক্ষেত্রে আপনার ওইখানের কান্ট্রি কনটেক্সট কি বলে? এবং আমি লিঙ্ক করার আগে যদি একটু বলি যে এই জায়গাতে কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এক ধরনের কিছুটা হলেও অনীহা আছে। মানে ইউএসএ কান্ট্রি কনটেক্সট বা ইউরোপিয়ান কান্ট্রি কনটেক্সট আপনার অভিজ্ঞতাই থাকলে, আপনি তো টেক্সাসে আছেন এখন, সেটা কি বলে যে ওখানকার ইউথরা মানে অনেক বেশি, ওদের সোসাইটিকে অনেক বেশি হিউম্যানিটেরিয়ান সেন্সিটিভ? আমাদের এখানে আমেরিকাতে নিঃসন্দেহে এখানে হিউম্যানিটেরিয়ান সেন্সিটিভ তারা, এবং হেলথ কনশাস এট দ্য সেম টাইম। তাদেরকে যেভাবে হিউম্যানিটেরিয়ান হিসেবে
ট্রিট করা হয়, তারা ইথিক্যালি যেরকম আমাদের কোনো বুলিং না হয় সেটা শেখানো হয়। এবং যদি আপনারা জানেন যে এখানে কোনো অ্যানিমেলও যদি কোনো রাস্তায় পড়ে থাকে সেক্ষেত্রে হেল্প করা, মানুষ তো অবশ্যই ডেফিনেটলি। এবং বর্তমানে আমেরিকাতে আপনারা জানেন যে গাজার বিষয় নিয়ে 80% নন মুসলমান আমেরিকান স্টুডেন্টরা, যেখানে 20% কি অত লেস দেন 20% মুসলিম অথবা ফেইথে। সো এই যে হিউজ একটা ইম্প্যাক্ট। এটা তো চলছে হুট করে তো অটোমেটিক্যালি তারা মোটিভেটেড হয় নাই। তাদের ব্যাক এন্ডে তাদেরকে যেভাবে হিউম্যানিটেরিয়ান রেসপন্স তাদেরকে শেখানো হয়েছে যে একটা মানুষকে, এক অ্যানিমেলকে তুমি মারতে পারো না অ্যাকর্ডিং টু ফেইথ, অ্যাকর্ডিং টু উইদাউট ফেইথ, এনি ফেইথ, তুমি কোনো কিছুকে মারতে পারো না, সেখানে হিউম্যানকে তুমি মেরে ফেলতেছো উইদাউট এনি রিজন। সো তারা ওইভাবে রেসপন্স করতেছে। অ্যাট দ্য সেম টাইম হেলথের ক্ষেত্রেও তারা খুবই সচেতন যে ইনফেকশন কন্ট্রোল করার ক্ষেত্রে কোনটা খাবার খেলে কি হবে। অনেক সময় আমাদের কাছে, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অথবা বিভিন্ন আউট অফ ইউএসএ থেকে যারা আসছে, আমাদের কাছে খারাপও লাগে যে খাবার একটু আছে, আমরা একটু গরম করে পরে হয়তো বা খাবো, কিন্তু ওরা হলো থ্রো করে দিবে যে ইনফেকশাস কন্ট্রোল, যেহেতু আমি খাবারটার ভিতরে আমি খেলে আমার ইনফেকশন হতে পারে। সো তারা এটাকে অত বেশি করে না অনেক সময়। আমরা যেমন লক্ষ্য করি যে হেলথ ফাইন্যান্সিং এ ইনসাইড আমেরিকাতে যেমন ওবামা কেয়ার, এটা ওটা নিয়ে যা চর্চিত হয়েছে সেটা তাদের বিষয়। হয়তো দেখা যাবে যে তাদের সিটিজেনদের একটা বিশেষ ধরনের ক্যাপাবিলিটি আছে ফাইন্যান্সিয়াল, যার কারণে তাদের হেলথে কতটা পে করে ট্রিটমেন্ট নেবে অথবা নেবে না, সেই বিষয়টি একটা আলাদা বিষয়। কিন্তু আমার কাছে যেটা খুব ভালো লেগেছে কখনো কখনো, আপনিও অতীতে বলেছেন, সেটি হলো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অনেক প্রতিষ্ঠানে ওইখানে কিন্তু তাদের হেলথ নিয়ে ফাইন্যান্সিং এর জন্য যায়, এবং দেখা যাচ্ছে যে ওইখানে ফ্যামিলি লেভেল থেকেও সাপোর্ট করা হয়, মানে ফ্যামিলি থেকেও কিন্তু নানান ধরনের প্রজেক্টে সাপোর্ট করা হয়। ভাইরাজ আমাদের মতো দেশে বলবো না, আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যদি দেখাই, খোদ ইন্ডিয়াতেও আজকে একজন বলছিলেন যে ওখানেও যারা ধনী লোক তারা যে পরিমাণ বিলাস বেসনে পয়সা ব্যয় করে একটা হেলথ রিলেটেড কোনো প্রতিষ্ঠানকে, সে কিন্তু 10 কোটি টাকা 20 কোটি টাকা দিতে পারে, তারা দেয় না, বা আমরাও কিন্তু এখানে করি না। কারণ আমিও দেখছি যে আমাদেরও কিন্তু জীবনযাপনে জৌলুস বেড়েছে। আমাদের তো জীবনমান বেশ গত 10-15 বছরে বলতেই হবে জীবনমান বেশ আপগ্রেডেড হয়েছে, কিন্তু দেখবেন জৌলুস বেড়েছে, গাড়ি বেড়েছে, আমাদের রেস্তোরাঁ বেড়েছে, হোটেল বেড়েছে, এভরিথিং ইজ ওকে। কিন্তু আপনি যদি এখানে কাউকে একটা বক্স দেন যে এইখানে বক্সের গায়ে লেখা আছে যে ফর পাবলিক হেলথ রিসার্চ অথবা ফর, আপনি ধরেন ক্যান্সার রিসার্চ, কেউ কোনোদিন 1 টাকাও ওই বক্সে ফেলবে না। কিন্তু এই অ্যাটিটিউডিনাল জায়গাটা আমরা শিফট করব কিভাবে? এখন আমাদের কাছে পয়সা নেই এমন কিন্তু না, কারণ আপনি জানেন যে বাংলাদেশে এখন কত, মানে 1000 কোটি টাকার মালিক কত মানুষ, সেই পরিসংখ্যান নিতে হলে হয়তো বাংলাদেশ ব্যাংকের নথি ঘাটতে হবে, বাংলাদেশের ওই এরিয়াতে নেই। কিন্তু হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিসে আপনি যে দেশটাতে আছেন ওখানে মানুষ যেভাবে এগিয়ে আসে, আমরা আসি না। এই শিফটিংটা করার জন্য কি ধরনের অ্যাডভোকেসি দরকার বলে আপনার অ্যাডভাইস? আসলে এটা খুবই সেনসিটিভ এবং ইম্পর্টেন্ট বিষয়। আমি যেহেতু ফান্ডরাইজিং এর সাথেও ইনভলভ, হ্যাঁ ফান্ডরাইজ আপনি করেন, ফান্ডরাইজিং আমি করি, যেহেতু আমি ভিক্ষুকদের জন্য ভিক্ষা করি, তো ভিক্ষা করাটা খুবই টাফ এবং মানুষের কাছ থেকে টাকা নেওয়াটা খুবই টাফ। ইটস নট অনলি বাংলাদেশ, আমেরিকাতেও সেম, এখানে যারা আমাদের কমিউনিটিতে আছে যারা, এবং এভরি ফেইথ ইনক্লুডিং ইসলাম বলা হয়েছে তোমরা ডোনেট করো, অল দ্য রিলিজিয়নে, অল দ্য ফেইথে ডোনেট করো, ইভেন দ্য নন ফেইথ যারা আছে তারাও ডোনেশনের পক্ষে। কিন্তু সাধারণ কেন বলা হচ্ছে? কারণ সাধারণ মানুষ ডোনেট করে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু মানুষ যারা প্রফেশনাল ফান্ডরাইজার থাকে, কারণ মানুষকে ইমোশনালি যদি আমরা তাদেরকে না বুঝাই, ডাটা দিয়ে না বুঝাই, তাহলে আসলে তারা দিতে চায় না। এই মোটিভেশনাল বিষয়টি থেকেই যায়, মোটিভেশনের বিষয়টি থেকেই যায়। সো আমরা ভিডিও ক্লিপ দিয়ে তাদেরকে ফেইথ বেস, অল দ্য রিলিজনে ফেইথ বেস আছে, তাদেরকে ডোনেশন করার বিষয়ে তাদেরকে মোটিভেট করা। তো যেমন এর আগে
আমাদের গত বছরের আগেই একজন ডাক্তার আমাদের ফান্ড রাইজিং এ আসছে, তার ইন্টেনশন তেমন ছিল না ডোনেশন করতে, মেবি ম্যাক্সিমাম $5,000 ডোনেট করতে। তার মান্থলি ইনকাম অনেক টাকায়, বাংলাদেশের মতোই, জাস্ট টাকা, এখানে ডলার, দ্যাটস দ্য থিং। ওইখানে যদি বাংলাদেশের 50,000 টাকা ইনকাম করে, এখানে $50,000 ইনকাম করে। তো যখন এখানে যে ফান্ড রাইজার যে ছিল, যে স্পিকার ছিল, তার কথাতে এবং ফান্ড রাইজারের কথায় মোটিভেটেড হয়ে সে ইনস্ট্যান্টলি $50,000 দিয়ে দিল। সো দ্য থিং ইট ইজ যে আমরা একটা মানুষের কাছে কিভাবে অ্যাপ্রোচ করব, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। এখন এইটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে পাবলিক হেলথ রিসার্চের ক্ষেত্রে এবং নট অনলি পাবলিক হেলথ রিসার্চ, মেডিকেল রিসার্চের ক্ষেত্রে আমরা দেখবেন যে এত বেশি লো প্রোফাইলে টাকা ইনভেস্ট করা হয়, যেটা ধরেন একটা প্রোডাকশন, একটা ফেসিয়াল ক্রিমের জন্য রিসার্চের যে টাকাটা ইনভেস্ট করবে, কিন্তু ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে রিসার্চের সে টাকাটা নাই, ফান্ড নাই। হ্যাঁ, তো আমরা বিজনেসম্যান যারা আছেন তারা ইনভেস্ট করতেছেন রিসার্চের পিছনে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে পরিমাণ ইনভেস্ট করতেছে তার চেয়ে বেশি যারা করতেছে, যারা বাড়ি বানাবে, আপনি যেটা জলুসের কথা বললেন, সেই সমস্ত গাড়ির পিছনে আমাদের যে ইনভেস্টমেন্ট, আজকে আমরা পৃথিবী বাদ দিয়ে পুরো হোল ইউনিভার্স নিয়ে যে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বাংলা মানুষের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট রিসার্চের ক্ষেত্রে খুবই অনেক কম ইনভেস্টমেন্ট করা হয়। তো এটা আমাদের আমার মনে হয় যে হোল ওয়ার্ল্ডই আমাদেরকে চিন্তা করতে হবে যে হোল ওয়ার্ল্ডে কিছু কিছু কান্ট্রি আছে, নট অল দ্য সেম, কিছু কিছু কান্ট্রি আছে যে রিসার্চ মানে মাহমুদ ভাই, রিসার্চ মানে আপনি সবসময় বলা হয় যে এখানে টাকা নেই, এখানে টাকা নেই, এরা বসে বসে টাকা খায়। আর ওই দিনই যদি সেখানে কোনো কনসার্ট হয় বা ওই দিনই যদি ওইখানে ডিনার থাকে ওই অফিসে, 10 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে, হয়তো রিসার্চে 5 লাখ টাকা চাওয়া হয়েছে নাই। তো এই সিনারিওটা মোর অর লেস আমরা রিসেন্ট পাস্টে ইন্ডিয়ার সাথে কিছু কাজ করেছি, দেখা যাবে যে তারা ওই রকম কথাই বলে। এবং আপনি ফার্স্ট ওয়ার্ল্ডে আছেন, সেখানে হয়তো একটা বিষয় আছে, স্মাইল ট্রেন বলে বাংলাদেশে একটা প্রজেক্ট চলে, স্মাইল ট্রেন, ওই যে ঠোঁট কাটা বাচ্চাদের। তো এটা স্মাইল ট্রেনে বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান সাকসেসফুলি খুব ভালো মতো এটা শেষ করতে পেরেছে বা এখনো চলছে, এখন খুব কম বাচ্চাকে পাওয়া যায়। তো ওর যে প্রধান তিনি এসেছিলেন, তার সাথে আমারও গল্প হয়েছিল। উনি বললেন যে এটা একদমই ফ্যামিলি ডোনেশন, এটা কিন্তু কোনো অর্গানাইজেশনাল ডোনেশন না। তো ফ্যামিলি ডোনেশন থেকে যদি বাংলাদেশের বাচ্চাদের ঠোঁট কাটা, তালু কাটা যারা, এটা প্রায় 100 রিমুভ করা হয়ে গেছে, নতুন বাচ্চা না জন্মালে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম সিন্স 5 ইয়ার্স হয়তো এটা নিয়ে চলছে, বা 7 ইয়ার্স। তো সেখানে দেখা গেল যে মানে ওই যে একজন 10 টাকা দিল, কিন্তু 100 জন লোক যখন 10 টাকা দেয়, সেটা তো একটা ভ্যালু ক্যারি করে। এই জায়গাটার এই অ্যাটিটিউডিনাল এরিয়াতে আপনি এখন হার্ভার্ডে যে পড়াশোনাটা করছেন এই মুহূর্তে, এখন সেটি অ্যাজ এপিডেমিওলজিস্ট আপনার কতটা এনহান্স করবে আপনাকে বা আপনার প্রফেশন? এটা যদিও ডিজিটাল ট্রান্সফরমেশন অফ হেলথ কেয়ার যে বিষয়টা আমাদের এখানে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে যেটা কোর্সটা চালু করছে, এটা মোস্টলি এখানে যারা জয়েন করতেছেন বিভিন্ন কান্ট্রির চিফ এক্সিকিউটিভ আছেন, চিফ মেডিকেল অফিসার আছেন, ডক্টর আছেন, অথবা গভর্নমেন্ট লেভেলে পলিসি মেকাররা জয়েন করছেন। তো বিভিন্ন কান্ট্রি, ইজ নট অনলি ইউএসএ, হোল ওয়ার্ল্ড থেকে জয়েন করেন। তো এইখানে আমাদের হেলথের ক্ষেত্রে যেহেতু ডাক্তাররা ক্ষেত্রে হেলথ পলিসি মেকানিক তেমন কিছু নাই, পলিসি মেক তো করতে পারে না, আমাদের নন মেডিকেলরা পলিসি মেক করে। সেকেন্ড হচ্ছে যে ডাক্তারদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই টেকনোলজি নিয়ে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ল্যাকিং আছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা ফিল করলাম যে রিয়েল ডাটা নিয়ে আমরা যখন কাজ করতেছি যে কোভিড ইনফেকশন হচ্ছে অথবা কি কোথায় কোন ইনফেকশনটা হলো, সেই ক্ষেত্রে আমরা এখানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রফেসর যেটা এক্সাম্পল দিচ্ছেন যে আগে ট্যাক্সি চলতো, ইয়েলো ট্যাক্সি, এখন উবার এসে
সে ট্রান্সফর্ম Yes. করে ফেললো, একটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করে ফেললো। একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, Very nice idea. ট্রান্সফরমেশন করা। এখন আমরা যদি হেলথের বিষয়ে যদি আমাদের ডাটাগুলো থাকে ট্রান্সফর্মিং লেভেলে আমাদের, এবং ইভেন দো আমরা সাইবার হেলথ কেয়ার ম্যানেজমেন্টও যদি করি, একটা কান্ট্রি আর একটা কান্ট্রির স্পেশালাইজেশনকে দিয়ে ট্রিটমেন্ট করানো, তাহলে আমাদের কস্ট অনেক কমে যাবে, যেহেতু ট্রাভেলিং করতে হবে না। তো Yes. এটা যদি ডিজিটালাইজেশন করে ফেলা যায় অ্যাপ দিয়ে, যেরকম আমার একটা মডেল ছিল যে আমরা যদি এভরি পার্সনে যদি একটা আইডি বেস করে ফেলি, সে হ্যাঁ। যে কোনো কান্ট্রিতে যাক না কেন অনলাইনে সে পুল আপ করে ফেলতে পারবে যে আমরা পার্সোনাল হেলথ ইনফরমেশন ডাটা, পিআইএস যদি আমরা বলি, সেটা দিয়ে যে কোনো কান্ট্রিতে যাবে, সে গেলেই সে অনলাইনে পুল আপ করে ফেলতে পারবে তার ব্যাকগ্রাউন্ডে কি কি ডিজিজ ছিল, কি কি ডিজিজ নাই, কোন হসপিটালে সে অ্যাডমিট ছিল, সে এখন কোন হসপিটালে যেতে পারে, কোন ফ্যাসিলিটি আছে, কোন মেডিসিন আছে, অল্টারনেটিভ মেডিসিন কি আছে। এই যে ট্রান্সফরমেশনটা, যেটা বর্তমানে এভরি হসপিটালে তার নিজস্ব লোকাল সার্ভার আছে, সে লোকাল সার্ভারে তার লোকাল সার্ভারের ভিতরে তার ওয়েবসাইটের ভিতরে তার লোকাল ডাটা আছে। এটা অ্যাকর্ডিং টু ব্লক করে রাখা হয়েছে বাই ল, যে যেহেতু এইখানে পার্সোনাল ইনফরমেশনের যদি লিকিং হয় সেটা এটা বড় একটা সুখ হবে, সেই জন্য এভরি হসপিটালে তাদের ওন সার্ভার নিয়ে ব্লক করে রাখা হয়ে গেছে, যেটা ইউনিভার্সালি করা নাই। কিন্তু যদি আমরা ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে করি, যেহেতু বর্তমানে আমরা এখন আমরা মোবাইলের ভিতরে যা কিছু করতেছি, আমরা না নিজেরা যা জানি, গুগল তার চেয়ে বেশি আমাদের কাছে জানে। হ্যাঁ, শিওর। তো এখন যদি আমরা এআই ইউজ করি এবং আমরা যদি পাবলিক হেলথের সাথে হসপিটালের ডাটাগুলোর সাথে যদি লিঙ্ক আপ করে দেওয়া যায়, তাহলে আমাদের পাবলিক হেলথের ক্ষেত্রে অ্যাজ এপিডেমিওলজিস্টের ক্ষেত্রে আমাদের ভিজুয়ালাইজেশন করে ডাটা অ্যানালাইসিস করে ইজিলি আমরা কোন কমিউনিটিতে আমরা কতখানি ইনফেকশন হচ্ছে তাদেরকে মোবিলাইজেশন করে ফেলানো যেতে পারে বিভিন্ন এরিয়াগুলোতে। তো আমার একটা কনসেপ্ট যেরকম আছে, যদি আমার কাছে ডাটা থাকে, এই ক্ষেত্রে আমার কিছু ওল্ডার পেশেন্ট আছে যাদের কার্ডিয়াক প্রবলেম আছে, তাদের গভর্নমেন্ট পলিসি চিন্তা করতে পারে একটা এমন একটা রিমোট এরিয়াতে নিয়ে যাবে, যেহেতু তারা অ্যাবাভ 60 সিনিয়র সিটিজেন, তাদের তো ঘুমানো বসানো ছাড়া তো কোনো কাজ নাই, তাদের স্ট্রেস লেভেল কমে গেল, খরচ কমে গেল, তাদের সুন্দর একটা এনভায়রনমেন্ট করে দেওয়া হলো, যার ফলে তাদের কার্ডিয়াক ডিজিজ গুলো আস্তে আস্তে কমে যাবে। যদি আমার কাছে ডাটা থাকে যে এই এরিয়াতে এই পার্সন গুলোর কার্ডিয়াক পেশেন্ট গুলো আছে, তাহলে আমরা ইজিলি তাকে মোবিলাইজ করতে পারবো একটা নতুন একটা এরিয়া গুলোতে। যদি পাইলটিং হলে আরো বোঝা যাবে যে মোবিলাইজ করে দিয়ে তারপরে যদি ডাটাটা আরো রিচেক তখন হয়। এখন এরা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এখানে চিন্তা করতেছে জাস্ট একটা উবারের উদাহরণ দিয়ে যে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি, কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি ডিজিটালাইজেশন করে, যার ফলে মেইন হলো প্যাশেন্টস বেনিফিট। আমি একজন অ্যাজ এ পেশেন্ট আমার রাইটস আছে যে আমি ইনফেক্টেড হব না, এটাও তো আমার একটা রাইটস, হিউম্যান রাইট। এজ এ সিটিজেন আমার রাইট যে আমি ইনফেক্টেড হব না। হু ইজ দ্য রেসপন্সিবল পারসন? দ্য গভর্নমেন্ট, দ্য অথরিটি। সে আমাকে প্রোটেক্ট করে রাখবে, কারণ আমি তাকে ট্যাক্স পে করি। আমি তাকে ট্যাক্স পে করি, সে আমাকে পুলিশ দিয়ে যেরকম সেভ করে রাখতেছে, সেরকম আমার ভাইরাস ব্যাকটেরিয়া যেটা আমি কি ইনফেক্টেড না হই, আমার এয়ার পলিউশন এনভায়রনমেন্ট থেকেও আমাকে প্রোটেক্ট করে রাখবে। দিস ইজ মাই রাইটস অ্যাজ এ হিউম্যান। সো যদি আমার এখানে ডিজিটালাইজেশন ফর্ম থাকে, আমি এখানে যে ডিরেক্টর আছে টেক্সাসের ডিরেক্টর পাবলিক হেলথের, হ্যাঁ, হোল টেক্সাসের ডিরেক্টরকে, তাকে আমি কোশ্চেন করেছিলাম, কিন্তু সে কোশ্চেনটা বোঝে নাই, যেহেতু এটা কোশ্চেনটা ছিল হলো একটু মেডিকেল উইথ টেকনোলজিক্যাল। সেটা হলো যে আমি তাকে প্রশ্ন করতে বলছিলাম, ইটস মেবি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বাট আমার কাছে মনে হলো যে সে বোঝে নাই, সিনিয়র পারসন, যার পর টেকনোলজি বোঝে না। তাকে আমি বলছিলাম যে এমন কি কোনো অ্যাপস তোমরা তৈরি করতে যাচ্ছ অথবা তোমার কাছে আছে যে অ্যাপসটা আমাকে বলে দিবে
আমার নিয়ার বাই কমিউনিটির ভিতরে ইনফেকশন রেট কতখানি। আমার অ্যাপ যদি বলে দেয় যে আমার এখন টেম্পারেচার এতখানি, এয়ার পলিউশন এতখানি হচ্ছে, আল্ট্রাভায়োলেট এতখানি আসতেছে, উইন্ড ফ্লো এত, এই ইনফরমেশন আমার অ্যাপসের মধ্যে আছে। সো আমি যদি জানি যে আমার অ্যাপস যদি থাকে যে আমার ইনফেকশন লেভেল, আমার এই এরিয়াতে ইনফেকশন লেভেল এতখানি, তাহলে আমাকে মুভ করে চলতে হবে যে এই সিটিতে আমি মুভ করতেছি, অথবা এই সিটিতে হঠাৎ করে একজন পার্সন আসলো, কোনো কেউ ইনফেক্টেড হলো, তারপরে আমরা যদি অটোমেটিক্যালি অ্যাপসে বুঝতে পারি, তাহলে আমরা তো অটোমেটিক্যালি অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়ে গেল। আমি পেপার ম্যাটেরিয়াল তৈরি করব, তারপরে করতে করতে অনেক দেরি হয়ে যাবে। কিছু কিছু কান্ট্রিতে, মোস্ট অফ দ্য, আমার মনে হয় জার্মানিতে তারা একটা অ্যাপ তৈরি করছে এরকম, যে যখনই কোনো একটা পজিটিভ কেস হয় তখন অটোমেটিক্যালি সে কমিউনিটি পিপলের কাছে চলে যায়। আচ্ছা আচ্ছা। তো এরকম তাদের কাছে একটা অ্যাপস আছে, তো সেটা হয়তো বা স্মল স্কেলে আছে, কিন্তু এরকম যদি একটা অ্যাপস থাকে, আমি জিজ্ঞাসা করলাম কিন্তু সে আসলে বোঝে নাই যে আসলে আমি কি বলতে চাচ্ছি। এর ভেরি আর্লি, আজ থেকে 3 বছর আগের কথা। এখনো যদি আমরা এরকম করে ফেলতে পারি, এটা সম্ভব না তা না, হয়তো দেখা যাবে যে আমরা এখন ঘড়িতে কিংবা মোবাইলেই কিছু অ্যাপস দেখি যে ব্লাড প্রেশার এটা ওটা 7-5 এসে গেছে, কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হলো যে একটা কমিউনিটিতে মানে হোল এনভায়রনমেন্টাল হেলথ এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট সব ইনফরমেশন থাকবে। আচ্ছা, যেহেতু আমাদের আলোচনাটা বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে, তা আমি আরেকটা বিষয়ে আপনাকে মানে আমার ইচ্ছাই রয়েছে যে আপনি একটু ভালো মতো বলবেন যে বাংলাদেশে যারা এমবিবিএস পড়ছে এবং পাশ করছে, তারা যখন আমেরিকাতে যাচ্ছে ডিফারেন্সটা কি হচ্ছে, এবং আমাদের এখানে এমবিবিএস এর এডুকেশন যেটা নিয়ে যায়, ওখানে ডাক্তার হতে হলে তার কি চ্যালেঞ্জ ফেস করতে হয়? প্রবাবলি এটা আপনি আপনার জীবন দিয়ে বলতে পারবেন। না, ওদের আইন কি বলে? ডেফিনেটলি। একটা বিষয় হলো যে আমেরিকান ডাক্তারকে যদি বাংলাদেশে পাঠানো হয়, তারা ট্রিটমেন্ট দিতে পারবে না অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, কারণ তারা হসপিটালেই ঢুকতে পারবে না। কারণ আমেরিকায় যেভাবে ক্লিন করে রাখা হয়েছে, সবকিছু করে যে এনভায়রনমেন্ট থেকে যে ডাক্তার পাওয়া হয়েছে, আর বাংলাদেশে একটা রোগী মানে ড্রেনের কাছে বসে পড়ে আছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া, সে নিজেই মরে যাবে গিয়ে। এট দ্য সেম ওয়ে, বাংলাদেশ থেকে যখন আমেরিকাতে যারা আসতেছে, আমাদের যে কারিকুলাম গুলো করা হয় ব্রিটিশ কারিকুলাম, সেই ব্রিটিশ কারিকুলামের সাথে আমেরিকার কারিকুলামের সাথে ম্যাচিং করে না, যদিও সেম বই পড়ানো হয়, বাট এখানে আমেরিকাতে স্পেশালি সবচেয়ে বেশি আমাদের চ্যালেঞ্জিং সেটা হলো জেনেটিক্যাল লেভেল গুলোতে বেশি পড়ানো হয় এখানে। এখন তো এটা খুব হ্যাঁ, বায়োকেমিস্ট্রি জেনেটিক্যাল লেভেলে কিভাবে লিঙ্ক আপ করানো হচ্ছে, এবং মোর আন্ডারস্ট্যান্ডিং, মুখস্থ না করে এখানে মুখস্থ না করে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, মানে আপনাদের ওখানে আমাদের এখানে যেটা ঘটছে যে মুখস্থ যে ব্যাপারটা, জি মুখস্থ লেভেলে, তো এখানে মুখস্থ লেভেলের চেয়ে কনসেপ্ট ক্লিয়ার কিনা, আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার গুলো কিনা, এটা নিয়ে যার ফলে আমাদের সমস্যা হয় এইখানে। তারপরে এখানে শুধু সার্টিফিকেশনের ক্ষেত্রে বাংলাদেশের যে ডাক্তার, সে তো অ্যাজ এ এডুকেশন হিসেবে সে ওয়ার্ল্ড ওয়াইজ ডাক্তার, কিন্তু সার্টিফিকেশনের ক্ষেত্রে যেরকম আমেরিকান ডাক্তার বাংলাদেশে গেলেও বিএমডিসি রেজিস্ট্রেশন লাগবে, না হলে সে প্র্যাকটিস করতে পারবে না। এভরি কান্ট্রিতে সেম থিং আছে। তো আমেরিকার একজন সার্টিফাইড হইতে গেলে তাকে অ্যাটলিস্ট 6টা বিষয় তাদেরকে মানে ক্যাপেবল হইতে হবে। নাম্বার 1, তার তো এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে, না সে এমবিবিএস পাস করতে হবে। তারপরে যে এমবিবিএস যে পাস করে গেছে তার জন্য কি অ্যাডভাইস, ওখানে গিয়ে তাকে কি করতে হবে সে মেডিকেল প্রফেশনে থাকতে চাইলে? হ্যাঁ, যদি মেডিকেলের প্রফেশনে থাকতে চাই, একটা হলো যে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে সেন্টার আছে ইউএসএমএলই পরীক্ষা দেওয়ার, তো বাংলাদেশের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট হয়তো বা ওইখানে দিয়ে এসে চলে আসতে পারে, যেটা কস্ট ইফেক্টিভ হয়। কারণ এখানে স্টুডেন্ট হয়ে পড়াশোনা করে লাইফ লিড করাটা খুবই টাফ হয়ে যায়, খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। যদি বাংলাদেশ থেকে যদি স্টেপ শেষ করে আসে কিছু, তারপরে এখানে এসে যেটা রিকোয়ার্ড, যেটা আমেরিকাতেই পরীক্ষা দিতে হবে, সেটা দিলে খুব তাড়াতাড়ি সম্ভব। এটা একটা বেস্ট হয়, যেহেতু বই অ্যাভেলেবল, অনলাইনে অ্যাভেলেবল, বাংলাদেশে চিপার। সেকেন্ডলি হচ্ছে, যদি আমেরিকায় কেউ যদি আসতে চায় অ্যাজ এ ডাক্তার, তাকে আগে থেকে এই এনভায়রনমেন্টটা বুঝে আসতে হবে যে পড়ার লেভেলটা কতখানি,
এখানকার জিনিসগুলো কেমন। যদি না আসে তাহলে সে তো বুঝে উঠতেই তো অনেক সময় চলে যাবে। কারণ আন্ডারস্ট্যান্ডিং করা নিউ এনভায়রনমেন্ট, কারণ বাংলাদেশে বসে আমেরিকা কল্পনা করা খুবই কঠিন, আমেরিকায় বসে বাংলাদেশে কল্পনা করা খুবই কঠিন। কারণ যারা আমেরিকাতে ডাক্তারি করে তারা অল্প একটা হসপিটালের ভিতরে এতগুলো রুগী কেমন করে ম্যানেজ করবে, মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমেরিকাতে এভরি ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য আলাদা করে রুম। এখানে তো বাংলাদেশের মধ্যে বিশাল বড় একটা ওয়ার্ড নাই যে একটা ওয়ার্ডের ভিতরে একটা রুগী আছে, 100 লোক শুয়ে আছে। এটা তো এখানে কল্পনা করতে পারে না। আচ্ছা। তো বাংলাদেশ থেকে যারা আসতেছে তাদের ফোবিয়া আছে, ম্যাক্সিমাম ডাক্তারদের ক্ষেত্রে ফোবিয়া, যে তারা এখানে গেলে তো হয়তো পাস করতে পারবে না, ইটস এ ল্যাকিং অফ ইনফরমেশন, নাথিং ইম্পসিবল। এখানে সে যদি প্রি প্ল্যান করে আসে, বাংলাদেশ থেকে পড়ে আসে, ইন্ডিয়ানরা অনেক বেশি অ্যাডভান্স এই বিষয়ে, ইনফরমেশন দিয়ে কিভাবে করা যায়, রেসিডেন্সি নেওয়ার বিষয়, ট্রেনিং এর বিষয়। তো আগে থেকেই যদি সে আসে, যেরকম ইঞ্জিনিয়াররা যারা আসতেছে বুয়েট থেকে পাশ করা যারা আসে, তারা খুবই হেল্পফুল। বুয়েট গ্রুপ যারা আছেন, ইঞ্জিনিয়ারিং গ্রুপ, একজন আরেকজনকে হেল্প করতেছে। তো ডাক্তারদের ক্ষেত্রে এখনো অতটা ডেভেলপ হয় নাই, যদিও এখানে কনভেনশন হয়। আমি প্রতি বছরই এখানে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন ইউএসএ কনভেনশনে আমাদের যাওয়া হয়। আমেরিকান ডাক্তাররাও আসেন, তারা অ্যাডভাইস করেন কিভাবে পড়াশোনা করতে হবে, কি কি কোয়ালিটি করতে হবে। তো যদি কেউ প্ল্যান নেয় যে হ্যাঁ আমি আমেরিকায় যে ডাক্তারি করব, ইট ইজ পসিবল, সে তাকে শুধু জানতে হবে যে। আমি এখানে একটু মহোদয় বলি যে আমি অনেক মানে জুনিয়র ডাক্তার যারা পাশ করেছে হয়তো ওই দেশে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু ভয়ে যায় না যে ওখানে যে কি করব, মানে এখানে তো আমি কিছু একটা করতে পারছি যেমনই হোক। তো সেই ফোবিয়াটা কাটানোর জন্য আমি প্রশ্নটা আপনাকে করেছি যে আসলে যারা নতুন ডাক্তার তারা যদি ওই দেশে যেতে চায়, আমার তো রেমিটেন্সও দরকার, ও যদি ওখানে যেতে চাই তো হোয়াই নট। তো সেখানে এই ফোবিয়াটা কিন্তু খুব বড় ফোবিয়া, ওখানে গেলে 4 বছর পড়তে হবে, 5 বছর পড়তে হবে, আমি পাস করবো কিনা। সেই জায়গাতে নতুন ডাক্তার যারা ওই রকম দেশে যেতে চাই, সেখানে আপনার অ্যাডভাইসটা আমার জানার আগ্রহ। আরেকটা বিষয় যে জিনিসটা অনেকেই জানে না, যেহেতু আমাদের বই তো সেম, বাংলাদেশের বই, আমেরিকান বই, হিউম্যান বডি সেম, সবই সেম। তো কেউ যদি আগে থেকে টার্গেট নেয় যে আমেরিকাতে এসে প্র্যাকটিস করবে, সো ফ্রম দ্য বিগিনিং ফার্স্ট ইয়ার থেকেই আমেরিকান যে বইগুলো আছে, যে কারিকুলাম আছে, সেখান থেকেই সে পড়া শুরু করে দিবে। সেম তো পড়া তো একই, কোশ্চেনের স্টাইল সবকিছু সে করবে। সেকেন্ড হলো ফোর্থ ইয়ার, বাংলাদেশে ফোর্থ ইয়ার যখনই পাস করে যায় তখন আমেরিকাতে ইউএসএ মিলি স্টেপ 1 সে পরীক্ষা দিতে পারে, এবং সেই স্টেপ 1 পরীক্ষাটা বাংলাদেশেও সেন্টার আছে, ইন্ডিয়াতে আছে। সো ফোর্থ ইয়ার কমপ্লিট করে ওখানে পরীক্ষা দিয়েই তো স্টেপ 1 শেষ করে ফেলতে পারে, অথবা সে স্টুডেন্ট ভিসা নিয়ে এসে আমেরিকাতে এসে সে করে যেতে পারে। স্টেপ 1 পরীক্ষা দিয়ে আবার সে বাংলাদেশে যে সেকেন্ড স্টেপের জন্য যাবে। এবং আমেরিকান স্টুডেন্টরা তো এরকম, তারা তো স্টেপ 1 পরীক্ষা দিচ্ছে, সেম কোশ্চেন, সেম থিং, সেম এক্সাম। এবং সেকেন্ডলি হলো রোটেশন করতে হয় এখানে। আমরা যেরকম বাংলাদেশে হসপিটালে যেরকম ওয়ার্ডে রোটেশন করি, বিভিন্ন ওয়ার্ডে যে তো বাংলাদেশ থেকে আমেরিকাতে এসেও সে এই রোটেশনটা করতে পারে, বিভিন্ন হসপিটালে সে ডিউটি করতে পারে, রোটেশন, সে ট্রেনিং নিতে পারে। যদি আমেরিকার কোনো একটা হসপিটাল থেকে সে যদি রোটেশন করে স্টেপ 1 এর পরে, তাহলে তার জন্য খুবই ইজি হবে সে রেসিডেন্সি পাওয়া, কিন্তু তার ইন্টার্নশিপ করা। কিন্তু এই জিনিসটা অনেকেই জানে না, অথবা তারা ধারণাও করে নাই যে কিভাবে আমরা এখানে করতে পারি বাংলাদেশে বসে। আমার এখানে নেইবার একজন আছে, সে আমেরিকান, এখানে তার মেয়েকে পাঠাইছে বাংলাদেশে ঢাকা মেডিকেলে, সে ঢাকা মেডিকেলে পড়তো, সেখান থেকে সে এখানে রোটেশন করছে, রোটেশন করে আবার ঢাকা মেডিকেলে চলে গেছে বাংলাদেশে পড়াশোনা শেষ করে এসে আবার এখানে এসে পরীক্ষা দিয়ে এখন সে রেজিডেন্সি করতেছে। ইটস ইজি দ্য সেম ওয়ে। আমরা বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট যারা আছে, তারা যদি যে সমস্ত মেডিকেল কলেজ, হসপিটাল রোটেশনে অ্যালাউ করে, আর একটা আছে অবজারভেশনশিপ বলে, এখানে শুধু দেখা আর কি,
সরি। সো অবজারভেশনশিপের জন্য পারমিশন লাগে। তারা বাংলাদেশ থেকে অবজারভারশিপ এখানে করতে পারে। এখানে পেইড কিছু হসপিটালও আছে যাদেরকে টাকা পে করলে তারা অবজারভেশন করতে দিবে, দেখতে দিবে আর কি। এবং এটাও কাউন্টেবল তার রোটেশনের ক্ষেত্রে, সেটাও সে করতে পারে এখানে এসে। অবজারভারশিপ করতে পারে, সে রোটেশনে এসে করতে পারে। তো তার জন্য ইজিলি সে রেসিডেন্সি পাবে। ব্যারিয়ার হচ্ছে রেসিডেন্সি না পাওয়ার বড় ব্যারিয়ার হচ্ছে হলো যে আমাদের এনভায়রনমেন্টটা যদি আমরা না জানি, কম্পিউটারে টিপ দিতে যদি না জানি, অন সুইচ Yes, যদি না জানি, আমি জ্ঞান দিয়ে শুধু বই পড়া দিতে হবে না। হবে এই না। জন্য রোটেশন যদি সে করে যায়, অবজারভেশন শুধু দেখে আচ্ছা এইভাবে 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 করতে হয়, হসপিটালটা এইরকম। কারণ বাংলাদেশের হসপিটাল আর এখানকার হসপিটাল তো সেম না, তাকে এসে দেখতে হবে, ভিজুয়ালাইজড হতে হবে। ডিজিটাইজেশনটা বুঝতে হবে। জি, এখানে কি এআই, এখন কি এআইও এসে পড়েছে আপনাদের এই জগতে? এআই এখন কিছুটা আসতেছে, এখনো অতটা বেশি তো আসে নাই, তবে সাইকিয়াট্রি লেভেলে যারা সাইকিয়াট্রিস্ট তাদের ক্ষেত্রে একটু সুবিধা। কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্যাল লেভেলেও ডায়াগনোসিস করে যাচ্ছে এআই, যেটা ডাক্তাররা সম্ভব না অ্যানালাইসিস করে বের করা। এআই অনেককে ডায়াগনোসিস করে ফেলতেছে, যেহেতু তাদের কাছে হিউজ ডাটা আছে আর হিউম্যানের কিছু লিমিটেশন আছে। তো মানুষের কিছু লিমিটেশন আছে, এআই এরও লিমিটেশন আছে, কম্বিনেশন। তো এখানে এআইটা খুবই তাড়াতাড়ি চলে আসতেছে। কারণ হচ্ছে যে যদি এআই এখানে আসে তাহলে এভরি পেশেন্টের যে কস্ট এখানে গভর্নমেন্টকে বিয়ার করতে হয়, এআই যদি সেটাকে প্রিভেন্ট করে দেয় তাহলে গভর্নমেন্ট অনেক কস্ট বেঁচে যায় তাদের। বাংলাদেশে যদি এরকম শুরু করা যায় সেটা খুব ভালো কাজ করতে পারবে। বাংলাদেশের স্টুডেন্টের ক্ষেত্রে আরো কয়েকটা যেটা ব্যারিয়ার, একটা হচ্ছে হলো যে কমিউনিকেশন ব্যারিয়ার। আমাদের ডাক্তাররা যারা আছে কথা বলতে চায় না, মানুষের সাথে কথা বলতে চায় না, ইটস এ নর্মাল কমপ্লেইন অ্যাজ ওয়েল। সো এডুকেশনের সাথে তার কমিউনিকেশন স্ট্যাটাসটা কি এটা জানতে হবে। সে সোশ্যাল ওয়ার্ক কতখানি করে এটা তার একটা ক্রেডিট থাকতে হবে। তারপরে সে নর্মস ভ্যালু কিভাবে ইথিক্যালি সে কতখানি কাজ করতেছে সে তাকে জানতে হবে। সো ডিফারেন্ট ওয়েতে এখানে ক্যাটাগরাইজ। আমি এইখানে একটু একটা বিষয় একটু আপনি ক্লিয়ার করেন, আমাদের ডাক্তারদের জন্যই আমি এটা ওপেন করছি, আমাদের যারা নিউ কামার, যারা নতুন ডাক্তার, মানে সোশ্যাল ওয়ার্কে কিভাবে কন্ট্রিবিউট করে এই এরিয়াটা আসলে আমেরিকাতে ওরা কি জানতে চায়, মানে এই জায়গাটা তারা কি করবে? এইখানে তাদেরকে ভলেন্টারি কোথায় কাজ করলো, হ্যাঁ ভলেন্টারি কাজ ভলেন্টারিজম দেখা হয় যে কমিউনিটি লেভেলে ভলেন্টারি সে কাজ করলো অথবা হসপিটালে যে কাজ করলো। এখানে অনেক ব্লাড ডোনার অর্গানাইজেশন আছে, তার সাথে কাজ করতে পারে, হিউম্যানিটেরিয়ানের কাজ করতে পারে, কমিউনিটি বেস লেভেলে কাজ করতে পারে। এখানে শুধু যে বাংলাদেশের মতো পুঁথিগত বিদ্যা দিয়ে ডাক্তারি করলাম, চোখ বন্ধ করে প্রেসক্রিপশন করলাম, এটা করার খুবই ঠিক নাই। আর একটা হলো যে এখানে বাংলাদেশে একজন প্রফেসর যেরকম না দেখলেও অসুবিধা নাই কোনো পেশেন্টকে, কিন্তু এখানে খুবই সমস্যা যে এভরি পেশেন্ট দেখার পরে তাকে যে ডকুমেন্টেশন করতে হয়, অনেক হিউজ ডকুমেন্টেশন করতে হয়, এবং এভরি ইয়ার তাকে বার্থ সার্টিফিকেট নিতে হয়। তো ডকুমেন্টেশন যদি সে ঠিক মতো না করে তাহলেও তার তো লাইসেন্স থাকবে না। আর বাংলাদেশে তো লাইসেন্স দেওয়ার তেমন কোনো ভয়ই নাই, লাইসেন্স কখনোই যেতে পারে না বাংলাদেশে, তাই না? তো যার ফলে আমি রুগী দেখি আর না দেখি, আমি ইনকাম করতেছি এক জায়গায়, রুগী দেখলাম না, রুগী মরে গেল, রিপোর্টিং সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। তো এই জিনিসগুলো যদি আমরা ডেভেলপ করি, এখন এআই সিস্টেম চলে আসছে যে যখন একজন ডাক্তার সে হয়তো বা ভয়েস কন্ট্রোল দিয়েই সে রিপোর্ট লিখে দিতে পারে, যার ফলে সে ডাটাবেসে থেকে গেল তার সমস্যাগুলো, ট্রিটমেন্ট প্যাটার্ন গুলো এখানে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে যেহেতু বাংলাদেশে এখন হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমটা ডেভেলপ করা হয় নাই, অল্প কিছু হয়তো বা শুরু হচ্ছে, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে হেলথ ইন্স্যুরেন্স যদি না থাকে গভর্নমেন্টের ক্ষেত্রে চলাটা খুবই কঠিন। কারণ আমেরিকাতে যে সমস্ত পেশেন্ট যারা করে সে তো তার মানে হেলথ ইন্স্যুরেন্স দিয়েই চলে এবং সেটাতে নিজেই পে করে, নিজের টাকা দিয়ে নিজের চলে। হ্যাঁ, মাঝখানে ইন্স্যুরেন্স কোম্পানিটাও ইনকাম করে।
হ্যাঁ, হেলথ পলিসি নিয়ে তো নানান রকমের বিষয় নানান দেশে চর্চিত হয়। আমি সেই বিষয়ের দিকে আর আজকে যাই না। আমার মনে হয় যে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমাদের আরেকটি আলোচনা হতে পারে, যে পৃথিবীর উন্নত দেশে কিভাবে চর্চিত হয় আর কেমন হতে পারে, করা যেতে পারে। সেটা নট ফর শুধু বাংলাদেশ এই না। আমি একেবারে শেষের দিকে এসে গেছি, আপনাকে একটি বিষয়ে একটু আলোকপাত করতে বলবো। সেটা হলো যে ইন ফিউচার বাংলাদেশ নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা। এই কথাটা আমি এই কারণে বলছি যে আমি দু একজন আমেরিকান ডাক্তারকে চিনি যারা আমেরিকাতেই ডাক্তারি করেছেন সারা জীবন এবং এখন বাংলাদেশে এসেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে ভীষণভাবে হোপলেস হলাম, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। সো এইরকম একটা কথা বলেই আমি প্রশ্ন করছি আপনাকে যে বাংলাদেশে যে অভিজ্ঞতাটা ওখানে আপনি সঞ্চয় করেছেন, যে অভিজ্ঞতা দিয়ে ওদের মানুষজন আপনার কাছ থেকে সহায়তা পাচ্ছে, আমাদের এখানে সেই অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে ঋদ্ধ করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? পরিকল্পনা তো অলওয়েজ বিন আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন খুবই টাফ। আমি এর আগে কার্ডিয়াক পেশেন্ট মনিটরিং সিস্টেমটা এস্টাবলিশ করার চেষ্টা করছি এবং আমাদের প্রাইম মিনিস্টারের বোর্ড অফ ইয়েতেও আমি নক করা হয়ে গেল যে এটা কিভাবে আমরা চিন্তা করতে পারি ডিউরিং কোভিড সিচুয়েশনে আমরা মনিটরিং সিস্টেম করে। এখন আমরা যদি আমি এখনো চিন্তা করি যে যদি আমি বাংলাদেশের এই হসপিটালগুলোকে যদি আমি এরকম ডিজিটালাইজেশন করতে পারি, এটা একটা রিমোট বেস করে করা যায়। এবং আর একটা হচ্ছে মনিটরিং সিস্টেম। আমরা জানেন যে অনেকেই হয়তো বা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, সিসিআইসিইউতে ভর্তি হচ্ছে, কমপ্লেইন আছে যে সে আসলে ডেড বডি ছিল। কিন্তু যদি আমরা মনিটরিং সিস্টেম থাকে সফটওয়্যার বেস, তাহলে এই জিনিসটা অনেক অসাধু যারা ক্লিনিক চালায়, হসপিটাল চালায়, তারা এটা করতে পারবে না। কারণ এটা ভিজুয়ালাইজেশন হচ্ছে যে তার হার্টবিট আছে কিনা, সে আসলে তার আমরা যেটা এখানে মনিটরিং করি হসপিটালে যে তার হার্ট হয়তো বা বিট দিচ্ছে কিন্তু তার কোনো পালস নাই, তার পালস নাই। সো এইখানে হয়তো বা তার ব্রেন ডেড হয়ে গেছে, তো তাকে তো আমরা সার্ভাইভ করার কোনো দরকার নাই। তো অথবা আমরা ভেন্টিলেটর দিয়ে আমরা শুধু তাকে পালস আমরা বিট তৈরি করতেছি, এটা ভেন্টিলেটর দিয়ে আসলে সে সার্ভাইভ করে না। তো এই মনিটরিং সিস্টেমটা যদি আমাদের বাংলাদেশে যদি আমরা সিস্টেম তৈরি করতে পারি, এটা করা যেতে পারে। তারপরে টেলিমেডিসিন যদি আমরা করি, আমার এটা বলে আপনার ছিল যে টেলিমেডিসিনের ক্ষেত্রে আমরা সেকেন্ড অপিনিয়ন হিসেবে যদি ইন্টারন্যাশনাল লেভেল থেকে যদি আমরা অনেক বাংলাদেশি কমপ্লেইন শুনি, তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলে যারা এক্সপার্ট আছেন, এখানে বাংলাদেশি অনেক স্পেশালাইজড। আমি যখন কনভেনশনে যাই, হোল আমেরিকা থেকে সব স্পেশালাইজ ডক্টর আছে, সবাই এক একজন বোর্ড অফ ডিরেক্টরি, প্রোগ্রাম ডিরেক্টর, স্পেশালাইজেশন। তো তারা চাচ্ছে যে বাংলাদেশি কিছু একটা ইনপুট দিবে, কিছু অ্যাডভাইস দিবে, বাট এরকম কোনো প্রোটোকল নাই। তো সেই ক্ষেত্রেও যদি বাংলাদেশের গভর্নমেন্ট যদি এরকম প্রোটোকল তৈরি করে যে হ্যাঁ আমার সেকেন্ড অপিনিয়ন আমরা নিতে পারি অথবা প্রেসক্রিপশন লেভেল আমরা নিতে পারি, অ্যাডভাইস নিয়ে করতে পারি, তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষগুলো অনেক বেশি উপকৃত হবে, যেহেতু তারা রিসার্চ বেস লেটেস্ট ইনফরমেশন নিয়ে তারা কাজ করে। এটাও আমাদের প্ল্যান, আমার যে কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন করা যেতে পারে। আর তো খুবই দুঃখজনক দেশের বাইরে থেকেও দেশকে সার্ভ করার একটা সুযোগ বা মনে তো একটা আশা থাকেই সেই এরিয়া থেকে। তো ঠিক আছে ডক্টর মাহমুদ ভাই, তো এখন আমার মনে হয়েছে যে আজকে আমরা যেখান থেকে শুরু করলাম যে অ্যাজ এ এপিডেমিওলজিস্ট আপনি ধীরে 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 ওদের মতো মানে আমার দেশের বাইরে আর একটা দেশে যে লেভেলে পৌঁছিয়েছেন, তার জন্য নিশ্চয়ই আপনার অনেক পড়াশোনা, অনেক ধৈর্য, প্যাশেন্স এবং স্কিল ডেভেলপমেন্ট অনেক কিছুই চর্চা করতে হয়েছে। তারপরে তো নিশ্চয়ই এরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছেন। তো এখন আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই এবং আপনার কথা দিয়েই শেষ হবে। আমি শুধু বলি যে ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ কথা বললাম মিস্টার আব্দুল্লাহ মাহমুদ সাহেবের সাথে, যিনি টেক্সাস হিউস্টনে এই মুহূর্তে বসে কথা বলছেন এবং তিনি আমেরিকার পাবলিক হেলথ এরিয়ার বেশ
বড় একটি পদেও রয়েছেন এবং একই সাথে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হিউম্যানিটেরিয়ান টাস্কের সাথেও তিনি জড়িয়ে আছেন। আমাদের আজকের আলোচনায় যেটা খুব বেশি আমি বলবো যে ফোকাসড হয়েছে, সেটি যারা নতুন ডাক্তার হচ্ছেন, পড়ছেন, তারা যে ফোবিয়াটা বা যে ভয়টা পান ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটা ভালো গাইডলাইন পেয়েছেন আপনার এই টকিং এর মধ্য দিয়ে, এই ডিসকাশনের মধ্য দিয়ে। এবং আমি মনে করি যে এই এরিয়াতে তারা যদি চর্চা করে, তাহলে এই সব দেশে অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল তাদের যাওয়ার ক্ষেত্রে অহেতুক যে ভীতি, সেই ভীতিটা হয়তো অনেকটাই কেটে যাবে। এবং ফাইনালি আপনি ডিজিটাইজেশন কিংবা টেলিমেডিসিন নিয়ে যেটি বলেছেন, টেলিমেডিসিন নিয়ে বাংলাদেশে কিছু কিছু চর্চিত হয় না তা না। আমি বেসরকারি লেভেলে জানি যে টেলিমেডিসিনে ইন্ডিয়ার অনেক হাসপাতালের সাথে হয়তো সেকেন্ড অপিনিয়ন, ফার্স্ট অপিনিয়ন নেওয়ার একটা সুযোগ আছে। বাট গ্লোবালি সেটি আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের সাথে কি অবস্থা আছে পলিসি লেভেলে, সেটা আমারও জানা নেই। বাট আপনি যেটা বলেছেন সেটা নিশ্চয়ই যখন এটা টেলিকাস্ট হবে সেটা কর্তৃপক্ষ জানতে পারবে। এখন আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি, কিন্তু শেষ করবেন আপনি। সেটা হলো যে আমরা আবার ওই সেই পাবলিক হেলথ ম্যানেজমেন্টের দিকে যাব। পাবলিক হেলথ পলিসির ভেতরে কোন বিষয়টি আপনি একেবারে ইমার্জেন্সি, বা ইমার্জেন্সি বলবো না, খুব আর্জেন্টলি সেটিকে অ্যাড্রেস করা দরকার বলে মনে করেন আমাদের মতো উঠতি দেশগুলোই, আমাদের মতো দেশগুলোই? থ্যাংক ইউ আমিনুল ভাই, অনেকক্ষণ আমরা কথা বললাম, খুবই ভালো লাগলো। তো আমাদের শেষ পর্যায়ে আমরা যেটা আমি বলতে চাচ্ছি যে পাবলিক হেলথের বিষয়গুলো পলিসি মেকিং এর, যে আমরা যদি বাংলাদেশের এই পাবলিক হেলথের পড়াশোনার ক্ষেত্রেও যদি আমরা ডাক্তারি পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে এনকারেজ করা হয় ডাক্তারদেরকে যে তোমরা এখানে যারা ইনস্টিটিউট আছে পাবলিক হেলথে পড়ার জন্য, নাম্বার ওয়ান, না পড়লে তো আসলে আমাদের তো কনসার্ন তো আমরা ডেভেলপ করতে পারবো না। এটাকে এনকারেজ করা, এবং তাদের যদি আমরা বিভিন্ন সিটিতে বিভিন্ন লেভেলে যদি আমরা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করি, আমরা জানি বাংলাদেশে ইপসম আছে, শুধু ইপসম তারা কাজ করে, তো এরকম তাদেরকে যদি পোস্টিং দেওয়া হয় পাবলিক হেলথের, তাহলেও ডাক্তাররা নতুন ওয়েতে, বাংলাদেশে অনেক ডাক্তারই আছে, তো তারা এটা বেশি মানে এটা ইন্টারেস্টেড হবে পড়াশোনার ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন সিটিতে অ্যাটলিস্ট একজন করে যদি এপিডেমিওলজিস্ট থাকে প্রতিটা সিটিতে, যদি সম্ভব হয় বিভিন্ন কাউন্টিতে, বিভিন্ন ডিভিশনের লেভেলে যদি থাকে এপিডেমিওলজিস্ট, মিউনিসিপ্যালিটি লেভেল, জি এক্স্যাক্টলি, যদি থাকে, তাহলে আমাদের বাংলাদেশের এইখানে ডাটা অ্যানালাইসিস করে ইনফেকশন প্রিভেনশন করা খুবই সহজ। বাংলাদেশে তো ইনফেকশন লেভেল বেশি, নন ইনফেকশাস ডিজিজ গুলো তো খুব বেশি আমাদের আমলেই আসে না, ইনফেকশাসই কন্ট্রোল করে শেষ করতে পারতেছি না। তো আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করব যে যদি আমাদের বাংলাদেশে এপিডেমিওলজিস্টের ক্ষেত্রে বিভিন্ন সিটি, বিভিন্ন কাউন্টি, বিভিন্ন যেটা পৌরসভা বলা হয়, পৌর এরিয়াতে আমাদের যদি পোস্টিং করে দেওয়া হয়, তাহলে আমরা খুবই উপকৃত হবে বাংলাদেশের সাধারণ জনগণ। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ। এবং আমরা আজকে এখানেই শেষ করি, এবং আমি প্রত্যাশা করছি যে ভবিষ্যতে আমরা পাবলিক হেলথ এবং পাবলিক হেলথ ম্যানেজমেন্ট পলিসি এই বিষয় নিয়ে আরো 2-1টা এপিসোড করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।